আসসালামু আলাইকুম। এইচএসসি ও আলিম 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছ, তো তোমাদের জন্য কি বলতো, আমাদের একটা প্রিমিয়াম কোর্স ফাইনাল হোপ মিশন ডিউ। তো এই কোর্সের আজকে আমার ফিজিক্সের এমসিকিউ এর 5 নাম্বার ক্লাস এবং রিটেনের 2টা ক্লাস নিয়ে ফেলছি। অর্থাৎ এটা আমাদের ওভারঅল 7 নাম্বার ক্লাস আর এমসিকিউ এর 5 নাম্বার ক্লাস। ঠিক আছে, তো আজকে আমরা কি পড়বো বলতো, আজকে থেকে আমাদের স্থির তড়িৎ শুরু হবে। তো 2টা ক্লাস নেবো স্থির তড়িতে। আমরা চাইলে একটা ক্লাসও শেষ করা যায়, বাট তোমাদেরকে 2টা ক্লাস এজন্য নিব যাতে তোমাদের কোনো কিছু গ্যাপ না থাকে। আর স্থির তড়িৎ অধ্যায় থেকে তোমার রিটেনের জন্য যেই টপিকসগুলো অনেক বেশি গুরুত্ব ছিল, এখানেও সেই টপিকসগুলোই গুরুত্বপূর্ণ। তবে রিটেনে যেই ধরনের প্রশ্ন আসতো, এখন এখানে কিন্তু এত কঠিন প্রশ্ন আসবে না, একদম সহজ সহজ প্রশ্ন আসবে। থিওরিটিক্যাল প্লাস ম্যাথমেটিক্যাল 2টা পার্ট থেকে অনেক এমসিকিউ আসে। এই অধ্যায় থেকে তোমাকে এমসিকিউ আসবেই, আসবে মানে আসবেই। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আমরা কি করব, এই যে কি টাইপ পড়বো সেটা একটু দেখে নিই। প্রথমে কি পড়বো, তড়িৎ বল, ডাইইলেকট্রিক ধ্রুবক, কি পড়বো দেখো তো। প্রথমে আমরা আমরা কি পড়বো, আমরা পড়বো হলো তড়িৎ বল, তারপর পড়বো ডাইইলেকট্রিক ধ্রুবক। তড়িৎ বল ডাইইলেকট্রিক ধ্রুবকের মধ্যে চলে আসবে, তারপর তড়িৎ প্রাবল্য পড়বো, তড়িৎ বিভব পড়বো এবং চার্জের তলমাত্রিক ঘনত্ব। ঠিক আছে, এবং লাস্টে থিওরিটিক্যাল কিছু এমসিকিউ আমরা সলভ করব। ঠিক আছে, তো তোমরা ইতিমধ্যে যারা জয়েন করেছো সবাইকে এডুকেটন স্কুলের পক্ষ থেকে ওয়েলকাম করছি। তো আমি একটু কষ্ট করে আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে ক্লাসটা শেয়ার করে দিই। তোমরাও একটু কষ্ট করে, যারা যারা জয়েন হইছো তারা একটু কষ্ট করে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে দ্রুত একটু মেনশন দিয়ে দাও। ঠিক আছে, এবং ক্লাসটা তোমরা শেয়ার দিয়ে দাও। আমি তোমাদের কাছ থেকে 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। সবাই এর ফাঁকে কমেন্ট করে বলো তো তোমাদের পড়ালেখার কি অবস্থা। তোমরা কি পড়ালেখা করতেছো নাকি এখনো শুরুই করো নাই? একটু একটু ভাইয়াকে একটু কমেন্টে জানায় দাও তোমাদের পড়ালেখার কি অবস্থা। ওকে, আমি আর 30 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। আমি আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোকে দিয়ে নিই, কারণ আমাদের এই ক্লাসগুলো আগামী 15 তারিখ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। তারপরে কিন্তু আমাদের সিক্রেট গ্রুপে ক্লাস হবে। সো এই পর্যন্ত যতদিন উন্মুক্ত থাকে ততদিন যেন সবাই ক্লাসটি দেখার সুযোগ পায়, এজন্য আমি সবগুলো গ্রুপে একটু দিয়ে নিচ্ছি। ঠিক আছে, তোমরা একটু ওয়েট করো জাস্ট। কে কোথা থেকে জয়েন করেছো এটা একটু কমেন্টে জানিয়ে দাও, এবং তোমার পড়ালেখার কি অবস্থা সেটা একটু কমেন্টে জানিয়ে দাও, ভাইয়াকে জানিয়ে দাও। এবং তোমরা একটু স্পষ্ট করে ওকে 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 ফার্স্ট কমেন্ট রাফি শাহরুল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। নোমান ভাইয়া কবে ক্লাস নেবে? রাফি, নোমান ভাইয়া তো বি ইউনিটে ক্লাস নিচ্ছেই। তারপর কাজী আবু বাকের, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রুবাইয়া আশা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, কাজী বা আবু বাকের বলছে কেমন আছে। ওকে ওকে, কেমন আছেন? ভালো আছি। ওকে, শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। ভাইয়া ওয়েবসাইটের প্রবলেম হচ্ছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি, রেসপন্স নাই কেন? জ্যোতি, ঠিক আছে, তুমি কি বলে আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে ওইটাতে নক দিও, নাহলে তুমি আমাকে নক দিও, আমি প্রবলেম সলভ করে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আমার কালো দেখা যাচ্ছে কেন এত? আমি কি এত কালো? ঠিক আছে, ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে, ক্লাসটি আমরা শুরু করে দিই। তাহলে দেখো, আমরা আজকে এই টাইপগুলো পড়বো। ঠিক আছে, একদম রিল্যাক্সে আস্তে আস্তে আমরা আগাবো, একদম সহজ সহজ প্রশ্ন এখানে আসে। তারপর দেখো, একটু আমরা অ্যানালাইসিস যদি করি তাহলে দেখতে পাচ্ছ কুলম্বের সূত্র তড়িৎ বল, মানে এটা থিওরিটিক্যাল প্লাস ম্যাথমেটিক্যাল মিলে। থিওরি প্লাস ম্যাথমেটিক্যাল মানে এখান থেকে তো প্রচুর পরিমাণ থিওরি কোশ্চেন আসে। তো থিওরি প্লাস কি বলতো, থিওরি থিওরি প্লাস ম্যাথ, থিওরি প্লাস ম্যাথ একসাথে অ্যানালাইসিস করছি, থিওরিটিক্যাল প্লাস ম্যাথমেটিক্যাল। তো বিগত বছরগুলোতে দেখো আমাদের এই যে কুলম্বের সূত্র তড়িৎ বল, ঠিক আছে, এখান থেকে আমাদের মানে চার্জ সহ এখান থেকে দেখো কতগুলা প্রশ্ন আসছে। তার মানে আজকের যে টপিকস প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা তোমার ঢাকা ইউনিভার্সিটিতে 13টা, তারপর এখান থেকে 6টা, এখান থেকে 3টা। তার মানে বুঝতে পারতেছো এগুলো প্রশ্ন বেশি হওয়ার কারণ হলো আগে কিন্তু তোমার কি ছিল, এমসিকিউ ছিল, তখন কিন্তু 25টা করে কি, তখন কিন্তু আমাদের 30টা করে এমসিকিউ হইতো।
ঠিক আছে। তো যখন রিটার্ন ছিল না তখন 30টা করে এমসিকিউ হতো, তার মানে একটা অধ্যায় থেকে 2টা 3টা করে এমসিকিউ হতো, এবং তখন এই অধ্যায় থেকে মাস্ট বি 2টা এমসিকিউ আসতোই। সো এই জন্য আমাদের বুঝতেই পারতেছো কতগুলো বেশি। এরপরে আমাদের আগামী ক্লাসে স্থির তড়িৎ পার্ট 2-তে আমরা কিন্তু আরো এরকম 3-4টা টপিকস পড়বো, ঠিক আছে। তো আজকে একটু আমাদের তড়িৎ দ্বিমেরু, তারপরে তড়িৎ ফ্লাশ, তারপরে তোমার ধারক, ধারকের সমবায়, ধারকের শক্তি, এই টপিকসগুলো আমরা আগামী ক্লাসে পড়বো। তো আজকে আমরা কি কি পড়বো? কুলম্বের সূত্র, তড়িৎ বল, তারপর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, চার্জের ঘনত্ব, আর কি বলতো তড়িৎ বিভব। সো এই টপিকসগুলো আমরা ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব। তাহলে দেখো এখানে আমাদের তড়িৎ বল, তারপর তোমার তড়িৎ ক্ষেত্র, প্রাবল্য এবং বিভব। তাহলে বুঝতে পারছো ঢাকা ইউনিভার্সিটিতে কয়টা প্রশ্ন আসছে বলো তো? 3, 6, 9, আর হলো তোমার কত 22টা প্রশ্ন কিন্তু চলে আসছে এই টপিকসগুলো থেকে। জাহাঙ্গীরনগর, রাজশাহী, চিটাগাং, জগন্নাথ, খুলনা, কুমিল্লা, সাস্ট, হাজী দানেশ, জিএসটি, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তারপরে ইঞ্জিনিয়ারিং, সবগুলাতে তুমি যদি দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই টপিকসগুলো। মানে এই টপিকসগুলো তুমি যদি না পারো তাহলে দেখা যাচ্ছে তুমি কিন্তু এমসিকিউ কিন্তু পারবা না। আর তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, যে কোনো বিশ্ববিদ্যালয় বলো, তোমার সব বিশ্ববিদ্যালয় কি বলো তো একটা এমসিকিউ এর গুরুত্ব কিন্তু অনেক। সো আজকে যে টপিকসগুলো পড়াবো প্রত্যেকটা টপিকসই 3 স্টার, প্রত্যেকটা টপিকসই অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলো আমরা কুলম্বের সূত্রটা যদি আমরা দেখি, কুলম্বের সূত্র কি বলছে? কুলম্বের সূত্র যেটা বলছে যে ধরো আমাদের কুলম্বের সূত্র কিন্তু আমাদের বিন্দু চার্জ নিয়ে কাজ করবে, অর্থাৎ বড় চার্জ না, ছোট চার্জ। ধরো এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে Q1, এখানে একটা চার্জ আছে কি বলতো Q2, ঠিক আছে, Q1 Q2। তো তার আগে আমাকে চার্জের কথা যদি বলি, তো চার্জ আমার কি হতে পারে বলতো? ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তো একটু খেয়াল করে দেখো যে চার্জের ক্ষেত্রে যদি চার্জ নিয়ে যদি আমি কথা বলি, চার্জ, তো চার্জ নিয়ে যদি আমি কথা বলি চার্জ, তো চার্জের ক্ষেত্রে দেখো চার্জ কি হতে পারে বলতো? 2 ধরনের হতে পারে। একটা কি বলতো পজিটিভ, একটা পজিটিভ, আর একটা কি বলতো নেগেটিভ, তাই না? পজিটিভ আর একটা কি বলতো নেগেটিভ, তাই তো? পজিটিভ চার্জ দেখো, পজিটিভ চার্জ মানে কি বলতো প্লাস, আর নেগেটিভ চার্জ মানে কি সামনে কি থাকবে মাইনাস। যদি আমাকে বলে ধরো +10 কুলম আর কি বলতো ও -15 কুলম, ও মাইনাস কি বলতো 15 কুলম, কুলম। চার্জের একক কি বলতো? চার্জের একক হলো কি বলতো? একক হলো, একক হলো কি বলতো কুলম, মানে সি, কুলম। ঠিক আছে, চার্জের একক কি বলতো কুলম। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো। তো আমাদের এই যে +10 কুলম এবং -15 কুলমের মধ্যে কোনটি বড়? সবাই একটু কমেন্ট করো তো দেখি, সবাই একটু কমেন্ট করো তো দেখি, সিম্পল কোশ্চেন, দেখি কোনটি বড়, সবাই একটু কমেন্ট করো তো দেখি কে পারো। কোনটা বড়? +10 কুলম আর কি বলতো -15 কুলম, কোনটা বড়? গত ক্লাসের হোমওয়ার্ক তোমরা করো নাই? গত ক্লাসের হোমওয়ার্ক করে তো আমি বলছিলাম গ্রুপে পোস্ট দিতে। আর গত ক্লাসের হোমওয়ার্ক কি? বিভিন্ন ইউনিভার্সিটি কোশ্চেন। সো ইউনিভার্সিটি কোশ্চেন যদি সলভ করতে না পারো তাহলে কেমনে হলো বলো? তুমি তো অবশ্যই সলভ করা উচিত। আর না পারলে তোমরা আমাকে কি নক দিয়েছো? নক তো দাও নাই। কোশ্চেন সলভ না করতে পারলে আমাকে নক দিবা। আচ্ছা, একজন বলছে 10 10 10 10 কুলম। ওকে ওকে, তারপর কে কে বলছো 10 কুলম? আচ্ছা দেখো তো এখানে +10 কুলম আর -15 কুলমের মধ্যে কোনটি বড়? আচ্ছা, কাজী আবু বাকের বলছে 10 কুলম, জ্যোতি বলছো 10 কুলম, শাহরুল বলছো 10 কুলম, তারপরে জান্নাতুল মাওয়া বলছো, তারপরে অরিত্রী ওরা বলছো, ঠিক আছে, সবাই বলছো কি বলতো 10 কুলম। ওকে, তারপর আর কে কে বলছো? রুবাইয়া আশা বলছো 10 কুলম, স্বপ্নগুড়ি নতুন পথিক বলছো কি +10 কুলম। ঠিক আছে, তো সবাই যারা যারা অ্যান্সার করতেছো তাদের জন্য কি বলতো, তাদের জন্য এক বুক ভালোবাসা। ঠিক আছে, তোমাদেরকে এক বুক ভালোবাসা। কারণ কি, তোমরা কত সুন্দর করে অ্যান্সারটা করছো, ঠিক আছে, কত সুন্দর করে, কত কষ্ট করে অ্যান্সারটা করছো, তোমাদের মাথা একদম নষ্ট করে অ্যান্সার করছো। ঠিক আছে, মাথা মানে মাথার মধ্যে এত বুদ্ধি তোমাদের। আহা, যে +10 কুলম আর -15 কুলমের মধ্যে কোনটি বড়? আরে ভাই, এখানে +10 কুলম আর -15 কুলমের মধ্যে কোনটা বড় বলতো? উত্তর কি হবে বলতো? উত্তর কি হবে? উত্তর হবে এখানে কি -15 কুলম। আমি চার্জের মানের কথা বলছি, তাই না? -15 কুলম, এটা বড়। ঠিক আছে, এটা বড়, এটা বড়। কেন বড়? বা এখানে প্লাস আর মাইনাস দ্বারা কি বোঝায় বলতো? চার্জের প্রকৃতি বোঝায়। প্লাস আর মাইনাস দ্বারা কি বোঝায়? চার্জের প্রকৃতি। চার্জের কি বোঝায়? প্রকৃতি। সো আমার এই মান কি, এটার মান কত বলতো? 10, আর এটার মান কত বলতো? 15। মানের ক্ষেত্রে তোমার কি প্লাস মাইনাস তো ফ্যাক্ট না, এখানে প্লাস আর মাইনাস দ্বারা কি বোঝায়? চার্জের প্রকৃতি। যখন তুমি হিসাব করো তখন তুমি মাইনাস দিয়ে হিসাব করো, ঠিক আছে, তখন তুমি মাইনাস বাদ দিয়ে হিসাব করো, শুধু মান নিয়ে হিসাব করো। তো আমাদের একটু খেয়াল করে দেখো যে এখানে চার্জের প্রকৃতি, প্লাস আর মাইনাস কি বলতো? চার্জের প্রকৃতি। বুঝছো? চার্জের কি বলতো? প্রকৃতি, চার্জের প্রকৃতি। ওকে, চার্জের প্রকৃতি। বুঝছো বুঝছো বুঝছো? তাহলে ওকে ওকে,
আফিয়া সিদ্দিকা -15। হ্যাঁ, শুনে শুনে সবাই বলতে পারে, শুনে শুনে সবাই বলতে পারে। ঠিক আছে, তাহলে বুঝতে পারতেছো যে এটা হলো আমার চার্জ। ঠিক আছে, এখন দেখো এই যে দুইটা বিন্দু চার্জ, তার মানে এই দুইটা চার্জ তোমার কি প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, বা মাইনাস মাইনাস হতে পারে, প্লাস প্লাস হতে পারে, যাই হোক না কেন। প্লাস প্লাস হলে এফ এর মান কি আসবে বলতো? এফ এর মান কি আসবে? প্লাস। এফ এর মান যদি প্লাস আসে তাহলে সেটা কি হবে বলতো? বিকর্ষণ হবে। এফ এর মান প্লাস আসলে কি হবে? বিকর্ষণ। কারণ কি সমধর্মী হলে, ধরো এটাও প্লাস এটাও প্লাস, তার মানে কি প্লাস 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 চার্জ কি করে বলতো? বা সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। আর এফ এর মান ধরো তুমি এখানে প্লাস নিলা, প্লাস প্লাস গুণ করলে তো প্লাসে আসবে, প্লাস মাইনাস গুণ করলে কিন্তু সেম। ধরো তোমার 2 আর এখানে মনে করো 4, তাহলে কত হলো বলতো? গুণ করলে কত হবে? 2 × 4 কত বলতো? 8 না? আবার যদি 2 × কত, ধরো এখানে তুমি -4 দিলা, কত? -4, তাহলে কত হবে বলতো? -8 না? -8, তার মানে এটা 8 নিউটন, এটা কত? -8 নিউটন, তাই তো ধরলাম আর কি। তাহলে 8 নিউটন আর -8 নিউটন, এই দুইটার মধ্যে কোনো বল কি হলো বলতো? মানের কোনো চেঞ্জ নাই, কিন্তু মান কিন্তু সেম। আবার বলতেছি প্লাস মাইনাস দ্বারা কিন্তু এখানে মান মাইনাস এরকম না। প্লাস মাইনাস দ্বারা কি বোঝায়? চার্জের প্রকৃতি। আর প্লাস মাইনাস দ্বারা বলের ক্ষেত্রে কি বোঝায়? আকর্ষণ বল নাকি বিকর্ষণ বল। সো আমার এফ যদি কি হয়? মাইনাস হয়, তাহলে কি হবে বলতো? কি আকর্ষণ হবে। তাহলে কি হবে? আকর্ষণ। এটা প্লাস, এটা কি বলতো? মাইনাস। এটা কি হবে? আকর্ষণ। এটা কি? আকর্ষণ। এফ মাইনাস কখন হয় বলতো? এফ মাইনাস হবে তখনই যখন একটা প্লাস আর একটা কি বলতো? মাইনাস দিবা। একটা প্লাস আর একটা কি দিবা? মাইনাস দিবা। সো এখানে দেখো দুটা চার্জ, একটা Q1 আর একটা কত? Q2। তাহলে Q1 আর Q2 চার্জ আমাকে যদি পরস্পর ধরো মনে করো যে তারা আর দূরে আছে, কত দূরে আছে? আর দূরে আছে। ঠিক আছে, পরস্পর কত দূরে আছে? আর দূরে আছে। তাহলে পরস্পর যদি আর দূরে থাকে, তাহলে এখানে আমাদের এফ ইজ ইকুয়াল টু কত হবে বলতো? তোমরা জানো এফ প্রপোর্শনাল টু আমাদের কত? Q1 Q2, আর এফ প্রপোর্শনাল টু কত? 1 কত? আর স্কোয়ার, তাই তো? এই দুইটা মিলে আমরা একসাথে কি লিখতে পারি? যে এফ ইজ ইকুয়াল টু কত? তাহলে সুতরাং এফ প্রপোর্শনাল টু কত? Q1 Q2 কত? আর স্কোয়ার। তাহলে এখান থেকে সমানুপাতিক যখন দিবা তখন কি 1/4πε0 চলে আসবে। 1 কত? 4πε0 চলে আসছে। ঠিক আছে, এখন দেখো এই এপসিলনটা কি শূন্য স্থানে কি আমার বলতো? বেদন যোগ্যতা। ঠিক আছে, তড়িৎ ভেদ্যতা, যাই হোক। তো এই যে বেদন যোগ্যতা যেটা, তড়িৎ ভেদ্যতা যেটা, সেটার মান কত বলতো? 8.854 × 10⁻12। এই যে এককটা মনে রাখতে হবে, এটা কার একক বলতো? এপসিলনটের একক। কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। এটা কার একক? আমাদের এপসিলনটের একক। তাহলে এই যে মান, এপসিলনটের মান একদম মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, ঠাটা মুখস্থ রাখতে হবে এপসিলনটের মান। তাহলে ভাইয়া 1/4πε0 কত হবে? 1/4πε0 হলো এটা। এখন দেখো এপসিলনটের একক যা ছিল 1/4πε0, এপসিলনট নিচে আসছে না, তার মানে আমার উল্টায় যাবে। তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। দেখছো উল্টে গেছে, যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়েছে, প্লাসটা কি হয়েছে? মাইনাস হয়েছে, প্লাসটা কি হয়েছে? মাইনাস হয়েছে। ঠিক আছে, এখন তুমি যদি অন্য কোনো মাধ্যমে বের করতে চাও, তুমি যদি কি করতে চাও বলো তো? অন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে না, অন্য মাধ্যমে, অন্য মাধ্যমে যদি নিতে চাও তাহলে কি করতে হবে? অন্য মাধ্যমে, তাহলে আমাদের এফ ইজ ইকুয়াল টু কি হবে? 1/4πε0 ইন্টু নিচে কি কে দিবা? কে কি পরাবৈদ্যুতিক ধ্রুবক, Q1 Q2 কত? আর স্কোয়ার। এই যে তুমি এপসিলনটের সাথে কে, অর্থাৎ আমাদের এপসিলন ইজ ইকুয়াল টু কি? যে কোনো মাধ্যমের বেদন যোগ্যতা ইজ ইকুয়াল টু কত? কে এপসিলন নট। ঠিক আছে, কে এপসিলন নট। ঠিক আছে, তুমি অন্য মাধ্যমে যদি নাও তাহলে আমাদের কি হবে? জাস্ট এই যে কে কে কি বলে? পারমিটিভিটি বলে, পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে, ডাই ইলেকট্রিক ধ্রুবক বলে। ঠিক আছে, তো কে দ্বারা এপসিলনের সাথে গুণ করে দিলেই কিন্তু আমার কি হয়ে যাবে বলতো? আলটিমেটলি আমরা কি পেয়ে যাব? তোমার অন্য মাধ্যমের বল পেয়ে যাব। এখন দেখো তো ভাইয়া, এই এফ এর সাথে কে এর কি রিলেশন, এটা মনে রাখতে হবে। এফ এর সাথে কে এর রিলেশন কিন্তু তোমার কি বলতো? ব্যস্তানুপাতিক না? এফ এর সাথে কে এর রিলেশন কি বলতো? ব্যস্তানুপাতিক। তাহলে এফ এর সাথে কে এর রিলেশন কি? ব্যস্তানুপাতিক। তো রিলেশন দিয়ে কিন্তু অঙ্ক আসবে। এফ এর সাথে Q1 Q2 কি সমানুপাতিক, এফ এর সাথে আর কি বলতো? ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। আবার এফ এর সাথে কে এর কি সম্পর্ক বলতো? ব্যস্তানুপাতিক। তো চলো আমরা এই রিলেটেড কিন্তু কিছু অঙ্ক সলভ করব। তো জাহাঙ্গীরনগর কোশ্চেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ঠিক আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সম্পর্কে যদি আমি বলি, তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা আসলে কিন্তু অনেক সুন্দর একটা ক্যাম্পাস, বুঝছো? আমি যতবার, আমি তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকা অবস্থায় জাহাঙ্গীরনগর প্রচুর যাইতাম। আমি তো সেকেন্ড ইয়ারের মাঝামাঝিতে বাইক কিনছি, তো বাইক কেনার পর দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে না গেলেও মানে মাসে 2-3 বার যাওয়া হতো এরকম। কারণ ওই ক্যাম্পাসটা এত সুন্দর, জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসটা আসলে অনেক সুন্দর। তোমরা যারা জাহাঙ্গীরনগর গেছো তাহলে তারা হয়তো জানো, বা ভিডিওতে যদি দেখো, এত গুছানো ক্যাম্পাস, এত সুন্দর ক্যাম্পাস বাংলাদেশে খুব কম আছে। ঠিক আছে, এবং ঢাকার আশেপাশে, সাভার তো ঢাকা থেকে অনেক বেশি দূরে তা না, ঢাকা থেকে রেগুলার যাওয়া মানে দিন যা মানে অল্প সময় যাওয়া যায়, অল্প সময় আসা যায়। সো আমাদের জাহাঙ্গীরনগর যাদের টার্গেট, জাহাঙ্গীরনগর টার্গেট, তাদের উদ্দেশ্যে বলবো জাহাঙ্গীরনগর কিন্তু সেকেন্ড টাইম আছে। তো যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেয় তাদের কিন্তু ফার্স্ট কি থাকে বল, টার্গেট থাকে কি বলতো? জাহাঙ্গীরনগর, বুঝছো? তো তোমরা যারা ফার্স্ট টাইমার আছো,
তো তাদের কিন্তু তোমার কি ভালোভাবে না পড়লে কিন্তু জাহাঙ্গীরনগরে চান্স পাওয়া কিন্তু পসিবল না, কারণ ওই জায়গায় প্রতিযোগিতাটা আরো বেশি হয়। তুমি প্রতিযোগিতা তোমার যদি কম বলি তাহলে সবচেয়ে কম হবে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটি অনেক প্রতিযোগিতা হবে, কিন্তু অন্যান্য অনেক ইউনিভার্সিটি থেকে কম হবে। কেন? কারণ এখানে শুধু ফার্স্ট টাইমার আছে, তাই তো। আর অন্য অন্য জায়গায় কি সেকেন্ড টাইমার আছে, তার মানে বুঝতে পারতেছো। তো একটু বেশি করে যদি সিরিয়াস ভাবে না পড়ো তাহলে কিন্তু ঝামেলা। তাহলে একটু খেয়াল করে দেখো, বলছে কি দুটি চার্জ Q1 ও Q2 একটি ভ্যাকুয়ামে ডি দূরত্বে স্থাপন করা হয়েছে এবং তাদের মধ্যে ক্রিয়াশীল বল হলো কত এফ। ক্রিয়াশীল বল কত এফ। যদি তাদের চারপাশে ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত 4। এই ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত দেখো, ডাইইলেকট্রিক ধ্রুবক মানে কি কে এর মান দেওয়া আছে কত 4। তোমরা এগুলো অলরেডি একাডেমিকে পড়ে আসছো। যদি বলো যে ডাইইলেকট্রিক ধ্রুবক মানে কে কি, তাহলে মারবো একদম ঘাড়ের নিচে মারবো। কে কি বলো তো, কে কি ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত 4 বিশিষ্ট একটি মাধ্যম প্রবর্তন করা হয়, তবে নতুন বলের মান কত। ওকে, খুব ভালো কথা। তোমরা জানো যে আমাদের এফ এর সাথে কে এর কি রিলেশন বলতো, ব্যস্তানুপাতিক। এফ এর সাথে কে রিলেশন কি, ব্যস্তানুপাতিক। তাহলে আমার অ্যান্সার কি হবে বলতো, আমাদের কে এর মান কত বলতো 4। তাহলে কে এর মান যদি 4 হয় আলটিমেটলি কত হবে বলতো 1/4 না। তাহলে আমার কত হবে বলতো F2 = কত বলতো, তাহলে আমাদের কত 1/4। সো একদম দেখে দেখে এগুলো অ্যান্সার করা যায় মুখে মুখে। তাহলে আমার কত হবে 1/4। ঠিক আছে, যদি আমাদের সমানুপাতিক হতো তাহলে 4 হইতো। যেহেতু আমাকে ব্যস্তানুপাতিক, তার মানে কে এর মান 4, তার মানে কত কে এর মান হলো 1/4, তাই না। তাহলে এফ এর মান কত হবে 1/4। সো আমার এফ এর মান কত 1/4। ওকে, এফ এর মান কত 1/4। অর্থাৎ আমরা বলতে পারি কি F2 = কত 1/k। F2 = কত বলতো 1/k ইন্টু কত f, তাই তো 1/k ইন্টু f। তাহলে কে এর মান কত বলতো 4, কে এর মান কত 4, তাহলে আমার কত হবে 1/4 f। সো আমার বুঝতে পারছো। সো আমাদের কি বলতো এটা দেখো F2 = কত 1/k ইন্টু f। সো এখান থেকে আমাদের কে এর মানটা বসাই দাও, শেষ। কারণ এটা আমি কেন লিখলাম ভাইয়া, কারণটা হলো এটা কি ব্যস্তানুপাতিক ছিল, নরমাল ব্যস্তানুপাতিক। ওকে, সবাই বুঝছো, সবাই একটু বুঝছো, এই সবাই কি বুঝছো, একটু কমেন্টে লেখো তো বাবুরা, সবাই একটু কমেন্টে লেখো তো, সবাই একটু কমেন্টে লেখো তো। ওকে, তারপর দেখো দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হলে, আচ্ছা মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করছে, খুব সুন্দর কথা। তো দেখো এফ এর সাথে আর এর কি সম্পর্ক ভাইয়া, বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের F2 কত হবে বলতো, F2 হবে কত 1/r² ইন্টু কত f, তাই তো। তাহলে আমাদের এই আর কে কত গুণ করছে বলতো 3 গুণ করছে। এই আর কে কত গুণ করছে, এই যে মনে রাখবা এগুলা, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবা। এই যে পাশে যে সূত্রটা লিখছি এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, নাহলে কি আমরা পারবা বলো, মনে রাখতে হবে কিন্তু। সো এখানে দেখো আমাদের কত আর কে কয় গুণ করছে 3 গুণ। নরমালি তোমরা জানো তাহলে কত 3² মানে কত, 3² মানে কত 9 না। তাহলে 1/কত 9 f, মুখে মুখে করতে যায়। যেহেতু 3 গুণ করছে তাহলে 3² 9, তার মানে কত 1/9। ঠিক আছে, 1/কত 9, রাইট, 1/9। ওকে, 1/9 মেডিকেল অ্যাডমিশন টেস্ট। তারপর আসো দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে, এই দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব কি করছে অর্ধেক, এবং চার্জ দুটির মান কি করছে কমিয়ে অর্ধেক করা হলো। খুব ভালো কথা। তাহলে দেখো আমরা জানি F = কত k, মানে কি আমাদের কুলম্ব ধ্রুবক, ধরো c ইন্টু কত আমাদের Q1 Q2 বাই কত r²। তো এখানে দেখো কোনটা কি করছে আমরা একটু যদি দেখি, নরমালি যদি দেখি c তো আমাদের ধ্রুবক, তাহলে বাদ দাও, c সাইজ থাকলো সমস্যা নাই। তাহলে আমাদের কত F2 ধরো পরিবর্তিত, তাহলে আমার F2 = কত, এটা কত করছে বলতো অর্ধেক, আবার এটাও কি করছে অর্ধেক, চার্জ গুলোকে অর্ধেক করছে, আর এটাকে কি করছে আর কেউ অর্ধেক করছে, দূরত্ব কমায় দেখো অর্ধেক করছে। তাহলে কত 1/2², 1/2², তাই না ভাইয়া। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো যে আমাদের কি হবে যে 1/কত 4, নিচে কত 1/4। তাহলে দেখো তো আমার 1/4 1/4, 1/2 ইন্টু 1/2 মানে কত 1/4, আর নিচে কত 1/2² মানে কত 1/4। তাহলে কাটলে কত হয় বলতো 1 হয় না। তাহলে যদি 1 হয় তাহলে কি বলতো অপরিবর্তিত থাকবে না, কোনো চেঞ্জ হয়েছে না, তার মানে কি আমাকে অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে। এমসিকিউ গুলো এইভাবে সলভ করবা। অনুপাত দিয়ে তোমার সলভ করার দরকার নেই, অনুপাত দিয়ে তুমি করবা কি বলতো যখন রিটেনে যদি আসে, রিটেনার এইসব এত সহজ কোশ্চেন কি আসবে, আসবে না। সো আমাকে নরমাল জিনিস কিউ দুইটাই অর্ধেক করছে, তাহলে 1/2 1/2, আর অর্ধেক করছে মানে 1/2²। তাহলে উপরে হলো কত 1/4, আর নিচেও কত 1/4। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, একদম সহজ। ফিজিক্সটা একদম সহজ ভাবে ভাবো, অ্যাডমিশন ফিজিক্স একদম সহজ। তোমরা একাডেমিকে প্যারা খাইছো, বাট ম্যাগনেট ভাই আছে, তোমার প্যারা নেওয়ার কোনো দরকার নাই অ্যাডমিশন ফিজিক্সে। তোমাকে যা পড়াবো যতটুকু পড়াবো ইনশাল্লাহ দেখবে কমন পেয়ে গেছো। ঠিক আছে, 100% কমন তো আর পাওয়া পসিবল না, বাট তুমি অ্যাজ ইউজুয়াল যতটুকু তোমার চান্স পর্যন্ত মার্কস দরকার তুমি পেয়ে যাবা। ঠিক আছে, এখন যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে বা টপ 100 মধ্যে ঢাকা ইউনিভার্সিটি থাকবে ভাই, তারা একাডেমিক থেকে পড়ালেখা করে এবং তারা কোথাও ক্লাস না করলেও থাকবে। যারা দেখবা টপ 10 এর মধ্যে থাকে, এই যে এই কোচিং নিয়ে টানাটানি করে, ওটা টানাটানি করে, আসলে ওরা কোথাও না করলেও কি বলতো পাবে, কারণ কি ওরা ছোটবেলা থেকে পড়ে আসছে। এখন তোমরা যারা ফাঁকিবাজ করছো, ফাঁকিবাজি দিছো, তারা কি আগে চান্স পাওয়াটা নিশ্চিত করো, তারপরে বাকি কথা। তারপর দেখো 1 কুলম্ব মানে দুটি ধনাত্মক আধান 1 সেন্টিমিটার দূরে আছে। ওকে,
দুইটা ধনাত্মক আধান 1 কুলম্ব মানে তাহলে কত প্লাস 1 কুলম্ব, কত সেন্টিমিটার 1 সেন্টিমিটার, প্লাস কত প্লাস 1 কুলম্ব। ভালো কথা। তাহলে এখানে কি বলছে, যদি একটি ধনাত্মক আধানকে সরিয়ে সেখানে একটি 1 কুলম্ব মানে ঋণাত্মক আধান বসানো হয়। আচ্ছা ধরো এখানে আমার বল কত মনে করে F, এখন আমি কি করলাম এখান থেকে একটাকে কি করলাম -1 কুলম্ব দিলাম, ঠিক আছে -1 কুলম্ব দিলাম। তো এখানে একটাকে সরায় আমি -1 কুলম্ব দিছি। আচ্ছা বলের মানের কোনো পরিবর্তন হবে? বলের মানের কোনো পরিবর্তন হবে? বলের মান, তবে আধান দুটির মধ্যকার বলের মানের কোনো পরিবর্তন হবে বলতো? এটা হবে কি প্লাস F, এটা কি বলতো মাইনাস F, বাট আমার F ইজিক্যাল টু কত প্লাস F ইজিক্যাল টু কি মাইনাস F না, কারণ আমাদের বলের মান কিন্তু সেম। কারণ আমাকে দেখো দূরত্ব সেম আছে, দূরত্ব সেম রাখছে, শুধুমাত্র কি আমাকে চার্জের প্রকৃতিটা চেঞ্জ করছে, মানের কোনো চেঞ্জ হবে? এখানে হবে কি বলতো বিকর্ষণ বল, এখানে হবে কি আকর্ষণ বল, দ্যাটস ইট, আর কিছু না। বা এখানে ধরো +10 কুলম্ব, এখানে কি -10 কুলম্ব, তার মানে মানের কিন্তু চেঞ্জ হবে না। সো আমার মান কিন্তু সেম। তাহলে কি হবে বলতো আগের সমান, আগের সমান। ওকে, আগের সমান। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ভাই, তুমি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করতেছো। ওকে, তারপর আসো আমরা পরের স্লাইডে চলে যাই। এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, তোমরা একটু আগে দেখলা না ভাইয়া, একটু আগে তো দেখছো আমার কি ছিল, যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা এপসিলন ইজ ইকুয়াল টু কত কে এপসিলন নট। তাহলে ভাইয়া এখানে কে ইজ ইকুয়াল টু কত বলো তো এপসিলন বাই এপসিলন নট না, এপসিলন নট। আচ্ছা তোমরা দেখো এফ এর সাথে এপসিলনের কি সম্পর্ক ছিল বলো তো 1 বাই এপসিলন নট না, মানে আমাদের কি ব্যস্ত অনুপাতিক ছিল 1 বাই কত এপসিলন। তাহলে আমাদের 1 বাই যদি এপসিলন হয় তাহলে এখানে খেয়াল করে দেখো যে আমাদের কি হবে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি এপসিলন, তার মানে এই এফ নট উপরে এফ কোথায় নিচে, তো সেই জিনিসটা এখানে লেখা আছে। দেখো সেই জিনিসটা এখানে কিন্তু আমাদের লেখা আছে, বুঝছো, এপসিলন বাই এপসিলন নট এফ বাই এফ নট, অর্থাৎ আমাদের বলের সাথে এপসিলনের সম্পর্ক ব্যস্ত অনুপাতিক, বলের সাথে কে এর সম্পর্ক ব্যস্ত অনুপাতিক, এবং তোমাকে এইটা মিলে আমি কিন্তু এই কে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা আমাদের আসছে। দেখো এখানে কি বলতো, তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক কি দুইটা এপসিলনের কি অনুপাত অথবা দুইটা বলের অনুপাত। তাহলে কি এটার কোনো একক থাকবে বলতো? এটা কোনো একক আছে? এটা কোনো একক আছে? একক একক, তাহলে এটা কোনো একক আছে? কোনো একক নেই, একক ও মাত্রা নেই, বুঝছো, একক ও কি মাত্রা নেই, ঠিক আছে। তাহলে এটা কোনো একক ও মাত্রা নেই। দেখো আমাদের এখানে কি বলছে, পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক কোনটি? রাজশাহীতে আসছে আমাদের, এটা আসছে, এটা আছে, এটা আছে, এককবিহীন আমরা জানি। আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবকের কি কোনো একক আছে? নাই, তার মানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো একক নাই, পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো একক নাই, পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো একক নাই, ঠিক আছে। ওকে, তো তারপর দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা আমরা যদি দেখি কি বলছে, যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে কি বলে বলতো? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। অর্থাৎ ধরো তোমার এটা একটা কি বলতো তড়িৎ ক্ষেত্র, মনে করো এটা একটা তড়িৎ ক্ষেত্র, এটা একটা তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। এখন এই জায়গায় তুমি কি করলা প্লাস কিউ চার্জ রাখলা, তাহলে সেটা যদি এফ বল লাভ করে তাহলে আমার কি হবে, সেটা আমার কি হবে ই ইজ ইকুয়াল টু কত এফ বাই কিউ, ইজ ইকুয়াল টু কত এফ বাই কিউ। অর্থাৎ একটু বোঝার চেষ্টা করো, তড়িৎ ক্ষেত্রে, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র কি তোমার যে এরিয়া জুড়ে একটা কি আহিত চার্জের প্রভাব থাকে সেটা আমার কি তড়িৎ ক্ষেত্র। তো এই তড়িৎ ক্ষেত্রে আমার কি বলতো একক ধনাত্মক চার্জ রাখলে সেটি যে বল লাভ করে তাকে কি বলে, যে বল লাভ করে তাকে কি বলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে, বা তড়িৎ তীব্রতা বলে, ঠিক আছে। ক্ষেত্র প্রাবল্য আছে, তোমাকে এখানে কি তীব্রতা থাকতে পারে, তড়িৎ তীব্রতা, যাই হোক তড়িৎ ক্ষেত্র থাকতে পারে শুধু। এখন একটু খেয়াল করে দেখো যে এখানে তড়িৎ বলরেখা আছে, ঠিক আছে। তড়িৎ বলরেখাগুলো কি বলতো প্লাস চার্জ থেকে কি বলতো বের হয়, প্লাস চার্জ থেকে কি বলতো বের হয়, প্লাস চার্জ থেকে বের হয়, হ্যাঁ, প্লাস চার্জ থেকে কি বলতো এভাবে বের হয়। এখানে যদি আরেকটা চার্জ রাখি এভাবে কি বের হয়। আর ধরো তোমার এটা যদি মাইনাস চার্জ হয় তাহলে কি বলতো আমার কি বলতো ভিতরে ঢুকে, মাইনাস চার্জ হলে কি বলতো ভিতরে ঢুকে, মনে রাখবো মাইনাস চার্জ কি করে বলতো ভিতরে ঢুকে, প্লাস চার্জ হলো কি বলতো আমাদের বের হয়, প্লাস চার্জ গুলো কি করে বলতো বের হয়, আর মাইনাস চার্জ গুলো কি বলতো ঢুকে, এটা মনে রাখবা। সো জাস্ট ইট নর্মাল জিনিস, এগুলো নিয়ে অনেক ব্যাখ্যা করা যায়, অনেক কিছু পড়ানো যায় ডিটেলসে, একাডেমিকে পড়ায়, বাট অ্যাডমিশনে এত কিছু লাগে না। এখন ভাইয়া এটার যদি এককটা বের করো, এখন যে কোনো জায়গায় তুমি যদি ই বের করো কোন সূত্র ইউজ করে করবা জানো, ই ইজ ইকুয়াল টু লিখে দিচ্ছি 1 বাই কত 4 পাই এপসিলন নট ইন্টু কত আমাদের কিউ বাই কত আর স্কোয়ার। এটা হলো আমাদের যে কোনো জায়গায় বের করার সূত্র। এটা দিয়ে আমি কিন্তু যে কোনো জায়গায় কি বের করবো, মানে ই বের করবো, ইর মানটা, ক্ষেত্র প্রাবল্যের মানটা। এখন এটার এককটা যদি আমি দেখি, একক কি বলতো, এফ এর একক কি নিউটন, এটার একক কি বলতো কুলম্ব, নিউটন পার কুলম্ব, ঠিক আছে। তো এটাকে ভাঙার পরে আরো যদি আমি 2-3 লাইন করি তাহলে আমি কি পাবো বলতো ভোল্ট পার মিটার, কি পাবো বলতো ভোল্ট পার মিটার। কিভাবে দেখো, নিউটন মানে কি আমার বলতো
নিউটন মানে কি আমাদের কেজি কেজি আচ্ছা এফ নিউটন পার কুলম, আচ্ছা ওকে নিউটন পার কুলম, এটাই তো নাকি? আমি এখানে কি নিতে পারি বলো তো? নিউটন মিটার নিলাম, এখানেও কি নিলাম? কুলম মিটার নিলাম। নিউটন মিটার মানে কি বলতো? মানে কি এফ এস মানে কি আমাদের জুল, নিউটন মিটার মানে জুল, বলতো কি মিটার। এই জুল পার কুলম মানে কি বলতো? ভোল্ট। তার মানে কি আমাদের বলতো? ভোল্ট পার মিটার। তখন এইভাবে আসছে। তো দুইটাই একক মনে রাখবো, ঠিক আছে? দুইটাই ব্যবহৃত হয়, দুইটাই মনে রাখতে হবে, ঠিক আছে? দুইটাই ব্যবহৃত হয়, দুইটাই মনে রাখতে হবে। তাহলে আবার এটাকে আমরা কি লিখতে পারি এখান থেকে বলতো? জুল পার কুলম পার মিটার, এটাও কিন্তু আমরা লিখতে পারি জুল পার কুলম পার মিটার। ভাঙে ভাঙে অনেক কিছু লেখা যায়, ঠিক আছে? তো জুল পার কুলম আমাদের যখন কোনটা সঠিক নয় এরকম কোশ্চেন আসে, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। সাধারণত এই দুইটা ইউজ হয়, নিউটন পার কুলম বা ভোল্ট পার মিটার, ভোল্ট পার মিটার, ভোল্ট পার মিটার মনে রাখবা। তো একটু খেয়াল করে দেখো, এই যে যে জিনিসগুলো বললাম যে আমাদের ই ইজ ইকুয়াল টু কত? ই ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর স্কয়ার, মানে কি ই ইজ ইকুয়াল টু 1/4πε0 এর মান কত বলতো? 9 × 10⁹, ঠিক আছে? এই যে একক দেওয়া আছে ভোল্ট পার মিটার বা নিউটন পার কুলম, এককটা একটু খেয়াল করে দেখো, এই এককটা কিন্তু আমাকে লাগবে, হ্যাঁ? ml t ইনভার্স 3 I ইনভার্স 1, ঠিক আছে? I ইনভার্স কত? 1। সো এই জিনিসগুলো একটু এককগুলো লাগবে, ঠিক আছে? এইগুলো কিন্তু না হলে কিন্তু আমাদের ঝামেলা, হ্যাঁ? অবশ্যই এককগুলো তোমাকে কিন্তু জানতে হবে, অবশ্যই এককগুলো জানতে হবে। এখানে আমাদের এককটা মাত্রাটা কিভাবে আসছে দেখো, মাত্রাটা কিভাবে আসছে আমি যদি এখানে দেখাই, তোমরা জানো ই ইজ ইকুয়াল টু কত? এফ বাই কত? কিউ, ঠিক আছে? এফ বাই কত? কিউ। তো এখানে তোমার এই যে এফ কে তুমি যদি ভাঙলে কত হবে? কিউ ই, না এখানে আমাদের এফ, আচ্ছা ভোল্ট, তো আমাদের ভোল্ট পার কি আসছে আমাদের? মিটার, লাস্টে কত? নিউটন পার কুলম, আচ্ছা নিউটন। তো আমাদের এখান থেকে যদি তড়িৎ বলটা তুমি বের করো তাহলে সেটার একক আসবে কোনটা? এটা। আর এই যে পরে যেটা আছে না, এই যে তোমার কুলম যেটা, তো এখানে আমি যদি চার্জ যদি বসা দেই, চার্জ, ঠিক আছে? কিউ ইজ ইকুয়াল টু কত? আইটি, কিউ ইজ ইকুয়াল টু কত বলতো? আইটি ইজ ইকুয়াল টু কত? এফ বাই কিউ। এই যে এখানে কি লেখা যায়? এফ বাই কত? আইটি, ঠিক আছে? তো এইখান থেকে আমাদের কিন্তু এই জিনিসটা আসছে, ঠিক আছে? মানটা বসানোর পরে আসছে। এখানে এফ ইজ ইকুয়াল টু কত? কিউই বাই কত? আইটি, তারপরে মানটান বসায়া তারপরে আমাদের কিন্তু এই জিনিসটা আমরা পাবো। একটু কষ্ট করে মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, গোলকের অভ্যন্তরে প্রাবল্য কত? 0। আমাদের পৃষ্ঠে প্রাবল্য কি থাকে? 0। ধরো এটা একটা গোলক, সাপোজ মনে করো এটা একটা গোলক, এটা একটা কি আমাদের বলতো? এটা একটা কি বলতো আমাদের? গোলক। গোলকের ক্ষেত্রে কই আমাদের গোলক, ধরো এই যে গোলক, এই যে গোলক, তাহলে এটা যদি গোলক হয় তাহলে একটু খেয়াল করে দেখো, এখান থেকে এটা আমার কি মনে করো যে, মনে করো কত? 5 সেন্টিমিটার সাপোজ। এখন তোমাকে বললো কি কেন্দ্রে বা আমার কেন্দ্র থেকে কি বলতো এই জায়গায় ই কত বলতো বের করতে বলছে 4 সেন্টিমিটার দূরে। তার মানে এই যে ভিতরে ই কত বলতো? এই গোলকের ভিতরে ই কত বলতো? 0। মানে গোলকের অভ্যন্তরে ই কত? 0। মনে রাখবা গোলকের অভ্যন্তরে ই কত? 0, ঠিক আছে? তাহলে 5 সেন্টিমিটার কম হইলেই, বা কেন্দ্র থেকে বললো 4 সেন্টিমিটার দূরে, সেটা কি গোলকের ভিতরে? কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে, সেটাও কি আমার বলতো ভিতরে? তার মানে আমাকে ব্যাসার্ধ পর্যন্ত দূরত্ব যদি আমাকে না দেওয়া থাকে, ঠিক আছে, তার চেয়ে বাইরে আমি পৃষ্ঠে বের করতে পারবো, তার বাইরে বের করতে পারবো, কিন্তু গোলকের ভিতরে আমাকে বের করতে বললেই প্রাবল্য কি হবে? 0 হবে। সো যার কারণে আমাকে যে এখান থেকে যদি গ্রাফ আসে, গ্রাফটা আমরা কিভাবে অঙ্কন করব? গ্রাফটা কিভাবে অঙ্কন করব? খুবই, তোমরা এই গ্রাফটা দেখছো এক্সেপশনাল, এর সাথে আর এর সম্পর্ক কি বলতো? আমাদের বর্গের ব্যস্তানুপাতিক। কিন্তু আমাদের কি হবে বলতো? একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আমাদের কি থাকবে বলতো? এর মান কত? আমাদের 0। তার মানে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কি এটা আমার কি আর, এটা আমার কি বলতো? আর। এই যে কোনটুকু আর, এইটুকু কি আমার আর। তার মানে এই যে আর এর ভিতরে, এটা ধরো গোলকের কি বলতো? পৃষ্ঠ, মানে সরি সেন্টার। তার মানে এইটা পর্যন্ত, এই আর পর্যন্ত আমার কি কোনো প্রাবল্য থাকে না। তার জন্য এইখান থেকে কি এরকম হয়, বুঝছো? এখান থেকে এরকম হয়। অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কি বলতো? থাকে না। যেই দূরত্ব পর্যন্ত থাকে না মানে কি আমাদের এই পৃষ্ঠ পর্যন্ত থাকে না। সো আমাকে এই বরাবর দেখো ই ভার্সেস কত? আর, ঠিক আছে? ই ভার্সেস আর, কারণ এর সাথে আরেক কি সম্পর্ক তোমরা জানো? এর সাথে আরেক সম্পর্ক কি বলতো? বর্গের ব্যস্তানুপাতিক। তারপরে আসো, আমাকে কি বলতো, কি বলছে যে এপসিলন, মানে যে তোমার যে ইটা দেওয়া আছে, সেইটা দেওয়া আছে যে আমাদের 1/, অন্য কোনো মাধ্যমে হলে তখন কি হবে বলতো? অন্য কোনো মাধ্যম হলে জাস্ট আমাদের শূন্য মাধ্যমে আমরা জানি, তো সেটার সাথে আমাদের কি এটা গুণ করে দিলেই হয়ে গেল। অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো মাধ্যম হলে দেখো এপসিলন নটের সাথে কি কে গুণ হবে? মানে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা গুণ হয়ে যাবে। এগুলো তুমি না কি বলে একাডেমিকে বারবার পড়ছো,
এখানে মনে রাখতে হবে যে এটা কি রাশি বলতো, তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি রাশি বলতো, ভেক্টর রাশি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি রাশি বলতো, ভেক্টর রাশি। কি রাশি, ভেক্টর রাশি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি রাশি বলতো, ভেক্টর রাশি। কি রাশি, ভেক্টর রাশি। কি রাশি বলতো, ভেক্টর রাশি। কি রাশি, ভেক্টর রাশি। এটা মনে রাখবা কিন্তু, ভেক্টর রাশি, ঠিক আছে, কারণ এটার মান ও দিক দুটোই আছে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি রাশি, ভেক্টর রাশি। তো আমরা যে E = F/Q, তার মানে এখানে F = কত, QE। F = কত, QE, তোমরা জানো। তো এখান থেকে আমাদের কিন্তু এটা আসে। ওকে, তো এই জিনিসগুলো জাস্ট আমাদের জানতে হবে, আর কিছু না। তারপর আসো, আমাকে এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা সমাধান করছো, ঠিক আছে। ধরো দুইটা চার্জ আছে, তো চার্জের মাঝে কোথায় আমাদের লব্ধি প্রাবল্য শূন্য হবে, অথবা দুইটা প্রাবল্যের মান কি হবে, সমান হবে। যদি দুইটা ধনাত্মক চার্জ হয়, দুইটা কি হয় বলতো, সমজাতীয় চার্জ। মানে দুইটা সমজাতীয় চার্জ হলে, সমজাতীয় চার্জ হলে ভাইয়া এই যে এইটা মনে রাখতে হবে, সমজাতীয় চার্জ হলে আমাদের এক্স, এই যে দেখছো, আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে। এখানে এখানে কি বলতো, x1 = কত আমাদের, মানে আমাকে কি বলতো, ধরো Q1 থেকে x1 দূরত্বে কি বলতো আমাকে, কি এই যে এই বিন্দুতে n বিন্দুতে কি বলতো, এই n বিন্দুতে তোমার E1 = কত, E2। এই বিন্দুতে, কোন বিন্দুতে বলতো, এই হবে এই বিন্দুতে, ঠিক আছে, n বিন্দুতে। এই বিন্দুতে আমার কি বলতো, E1 = E2, মানে লব্ধি প্রাবল্য শূন্য এবং সমজাতীয় চার্জের ক্ষেত্রে, ঠিক আছে, সমজাতীয় চার্জের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে Q1 এর মান কি হইতে হবে, ছোট হইতে হবে, এবং Q2 এর মান কি, বড় হইতে হবে। অর্থাৎ যেটা আমার ছোট চার্জ সেটা থেকে সাধারণত আমরা বের করি, ঠিক আছে। ছোট চার্জ থেকে দূরত্ব নেই, কোন চার্জ থেকে, ছোট চার্জ থেকে, ছোট চার্জ থেকে। তাহলে সেক্ষেত্রে কি বলতো, x/x মানে কি আমাদের যেই দূরে আছে, ঠিক আছে। তো আমরা এটাকে x না ধরে আমরা এটাকে d ধরতে পারি, তাই না। তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে, তোমাদের জন্য কি বলতো, সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তো x বাদ দিয়ে আমরা d লিখি, এখানে x বাদ দিয়ে লিখবো কি, d। x বাদ দিয়ে কি লিখবো, d লিখবো। x বাদ দিয়ে কি লিখবো, d লিখবো। তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, x বাদ দিয়ে d লিখবো আমরা। x বাদ দিয়ে কি লিখবো, d। x বাদ দিয়ে d, তাহলে x বাদ দিয়ে d লিখবো। ওকে, এবার আমরা d লিখে দিই। x বাদ দিয়ে আমরা কি লিখবো, d। দুইটা চার্জ মনে করো d দূরত্বে আছে, দুইটা চার্জ কত দূরত্বে আছে, d দূরত্বে আছে। তাহলে d/d/d/, ওকে। তাহলে দেখো আমাদের একদম টেকনিক মনে রাখতে হবে, খুব সিম্পলি, ঠিক আছে। তো ওই যে উদাসীন বিন্দুর অবস্থান আর কি, যাই হোক। তো এখানে আমাদের x1 মানে Q1 থেকে কত দূরে আমাকে শর্তটা মানবে, ঠিক আছে। ওই যে দুটি বিন্দু আধানের ক্ষেত্রে, মানে যেখানে তড়িৎ ক্ষেত্র কি বলতো, শূন্য, সেটাকে কি বলে, উদাসীন বিন্দু। কি বলে, উদাসীন বিন্দু, ঠিক আছে। যেখানে তড়িৎ তড়িৎ একটা নতুন নাম শুনতেছো, দেখছো, উদাসীন বিন্দু। উদাসীন বিন্দু কি বলতো, যেখানে আমাদের কি বলতো, কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য। ওকে, তখন আমার Q1 থেকে x1 দূরে যদি আমাকে শর্তটা মানে, তাহলে x1 = কি, d/√Q2/Q1 + 1, ঠিক আছে। তাহলে আমাদের x1 = কত, d/√Q2/Q1 + 1, Q2/Q1 + 1, Q2/Q1 + 1, Q2/Q1 + 1। আর x2 = কত, উল্টে যাবে আর কি। তো তুমি যে কোনো একটা বের করবো ভাইয়া, তোমার যে কোনো যেইটাই বের করো, জাস্ট সূত্রগুলো মনে রাখতে হবে, একটু কষ্ট করে একটু সূত্রগুলো মনে রাখতে হবে। ওকে, সূত্রগুলো মনে রাখতে হবে, আর কিচ্ছু না। ওকে, তুমি যদি x1 বের করতে পারো, তাহলে কি লিখতে পারো বলো তো, x2 = কত। তুমি এখান থেকে এটাও তো লিখতে পারো, x2 = আমরা এভাবে বের করতে পারি না, x2 = কত বলো তো, এখান থেকে যদি লিখে দিই, তো d ছিল, x2 = কিন্তু কত আমাদের, d-x1 না, d-x1 কিন্তু, d-x1 মানে আমাদের টোটাল দূরত্ব থেকে x1 বিয়োগ দিলে কিন্তু x2 পাই। আবার যদি তোমার একটা প্লাস থাকে একটা মাইনাস থাকে, এবং তোমার কি বলতো, এই যে মাইনাস চার্জের যে মান, মানে মাইনাস চার্জ বলতে ওই যে ধরো তোমার এরকম, ধরো কত, -60 কুলম আর কি +80 কুলম, তাহলে বড় কোনটা বলতো, -60 কুলম কি ছোট, আর +80 কুলম কি বড়। এখন যদি এরকম থাকতো -80 কুলম +60 কুলম, তাহলে বড় কে বলতো, এই বড় কে, বড় হলো আমাকে, তাহলে কি -80 কুলম বড়। এখানে প্লাস মাইনাসটা ফ্যাক্ট না, প্লাস মাইনাস দ্বারা চার্জের প্রকৃতি বোঝায়, কি বোঝায়, চার্জের প্রকৃতি বোঝায়। সো সেইখানে আমাকে কি হবে, এই যে ধরো তোমাকে কি হবে, এই ছোট চার্জ থেকে বাইরে হবে। এখানে কি চার্জের মান কোনটা ছোট বলতো, লিখেই দিছি Q1 ছোট, ছোট চার্জ থেকে বাইরে হবে, ছোট চার্জ থেকে কোথায় হবে, বাইরে হবে। তাহলে আমাদের এই ছোট চার্জ থেকে যদি L দূরে হয়, তাহলে এটা কত বলতো, এটা কত, আলটিমেটলি D + L না, এই চার্জ থেকে। তখন আমাকে L বের করো, মানে Q1 চার্জ থেকে যদি বের করো, তখন আমার কি হবে বলতো, তখন হবে এটা, এটা হবে,
এটা। ওকে, সো তুমি যদি তোমাকে Q2 থেকে বের করতে বলে তাহলে তুমি D এর সাথে জাস্ট যোগ করে দিবা, আর কিচ্ছু না। বুঝছো? তো চলো আমরা একটা কোশ্চেন সলভ করে ফেলবো। কোশ্চেনটা সলভ করার আগে আচ্ছা এই টাইপের আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য রিলেটেড কনসেপ্টগুলো আগে বুঝি, তারপরে আমরা কোশ্চেনটা সলভ করি, তাহলে তোমাদের জন্য সহজ হবে। ত্রিভুজের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি দেখাই, ত্রিভুজের ক্ষেত্রে ভাইয়া, ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমাদের ধরো সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ বলো তো? ধরো সমবাহু ত্রিভুজ। আমি সমবাহু ত্রিভুজের তিনটা ত্রিভুজ আঁকাবো, ঠিক আছে? কয়টা ত্রিভুজ আঁকাবো বলো তো? তিনটা ত্রিভুজ আঁকাবো, তিনটা ত্রিভুজ। তিনটা না, আমি দুইটা দিয়েই আমি বুঝাইতে পারবো, দুইটা একই রকম ভাবে। ওকে, আর একটা কি আমাদের মনে করো এটা। ওকে, এবার আসো দেখো, মনে করো সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ বলো তো? সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে এখানে কি হবে? ধরো এটা আমাদের এ বি সি, এটার বাহু কত এ, এটার বাহু কত এ, এটার বাহু কত এ, আবার এটাও কি এ বি সি, ঠিক আছে? এখানে মনে করো প্লাস Q1 চার্জ আছে, এখানে কি প্লাস Q2 চার্জ আছে। আমাকে বের করতে বলছে কি ইসি কত, মানে সি বিন্দুতে প্রাবল্য কত। এখানে কি মাইনাস Q1 চার্জ আছে, এখানে কি মাইনাস Q2 চার্জ আছে। এখানেও আমার কি বলতো ইসি কত সেটা তোমাকে বের করতে হবে। ইসি কত, এখানে কি আছে বলতো? এখানে আছে কি প্লাস Q1 চার্জ, এখানে কি বলতো মাইনাস Q2 চার্জ। এ বাহু, যেহেতু সমবাহু সবগুলো বাহু সেম, সবগুলো বাহু সেম। ওকে, তো খেয়াল করে দেখো, ধরো আমার এবিসি, এখানেও আমাকে কি বের করতে হবে? ইসি কত, ইসি কত সেটা বের করতে বলছে। ইসি কত সেটা আমাকে বের। আচ্ছা, আমাদের প্রাবল্য কি রাশি বলতো? ভেক্টর রাশি। তার মানে একটা বিন্দুতে যদি আমাদের একাধিক ভেক্টর মানে একাধিক প্রাবল্য ক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে আমাকে কি বের করতে হবে বলতো? লব্ধি বের করতে হবে, তাই না? দেখো তো, এই চার্জের জন্য এখানে কি একটা আমাদের কি প্রাবল্য পাবা না? এই চার্জের জন্য যে প্রাবল্যটা পাবা সেটা কোন দিকে বলতো? প্লাস চার্জ থেকে সবসময় কি বলতো বাইরের দিকে হয়। তাহলে এইটা হবে কত আমার E1, এটাও প্লাস চার্জ, তার মানে এটা কি বলতো আমাদের বাইরের দিকে কত বলতো E2। তাহলে এইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি বলতো? 60 ডিগ্রি না? এখানে একটু খেয়াল করে দেখো, এটা মাইনাস চার্জ, মাইনাস চার্জ সবসময় কি বলতো আমাদের চার্জের দিকে। প্রাবল্যের দিকটা কি প্লাস চার্জ থেকে সংযোগ রেখা বলো আমার বাইরের দিকে, মাইনাস চার্জ মানে কি চার্জের দিকে। তাহলে আমার E1 কোন দিকে বলতো? চার্জের দিকে। E2 কি বলতো? চার্জের দিকে, যেহেতু মাইনাস। তাহলে এটার মধ্যবর্তী E1 আর E2 এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন আসো এইখানে, এটা প্লাস না, তাহলে এটার আমার ডিরেকশনটা কোন দিকে বলতো? এদিকে কত E1, আর এইদিকে কত বলতো আমার মাইনাস চার্জ এইদিকে, তাহলে এইদিকে কি হবে E2। তাহলে E2 যদি হয় এটার মধ্যবর্তী কোণ কত হবে বলতো? তোমরা জানো এটার মধ্যবর্তী কোণ ছিল কত? 60 ডিগ্রি, যেহেতু এটা 60 ডিগ্রি, তার মানে এটা কত হবে বলতো? 180 ডিগ্রি মাইনাস কত? 60 ডিগ্রি, তাহলে কত হবে বলতো? 120 ডিগ্রি, তাই না? 120 ডিগ্রি। সো ভাইয়া এই দুইটার ক্ষেত্রে মানে দুইটা সমধর্মী চার্জ যদি থাকে, প্লাস প্লাস মাইনাস মাইনাস, তার মানে আমার এই দুইটার ক্ষেত্রে এক আর কি বলতো 2, তাহলে 1 আর 2 এর ক্ষেত্রে আমার এই দুইটার ক্ষেত্রে কি হবে বলতো? ইসি ইজ ইকুয়াল টু কত? রুট ওভার কত? E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস কত 2E1 E2 cos কত ডিগ্রি বলতো? 60 ডিগ্রি, ঠিক আছে? এটার ক্ষেত্রে প্রযোজ্য, আবার এটা কি বলতো? এটার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। বাট এটার ক্ষেত্রে কি হবে বলতো? এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে আমাদের হবে কি বলতো? এটার ক্ষেত্রে যেটা হবে সেটা হলো ইসি ইজ ইকুয়াল টু কত? রুট ওভার, আমাদের যদিও একাডেমি এই অ্যাডমিশন এগুলো আসে না, বাট একটু জানে রাখলা আর কি, E2 স্কয়ার প্লাস 2E1 E2 cos কত ডিগ্রি বলতো? 120 ডিগ্রি। শেষ, বুঝছো? এগুলো কিন্তু আমাদের অ্যাডমিশন ওইভাবে এখন পর্যন্ত আসে নাই, বাট যেহেতু রিটেন আছে এই জন্য আমি একটু পড়াইলাম, হালকা করে পড়াইলাম, বুঝছো? তো এটা তোমার একাডেমিকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, একাডেমিকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। সো এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাকে বুঝতে হবে এবং পারতে হবে, ঠিক আছে? যদি না পারো তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। বুঝছো? বুঝছো? ঠিক আছে, তো চলো পরের কোশ্চেনে আমরা গাই।
কি বলছে, একটি বিন্দু চার্জ হতে 2 মিটার দূরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান ই, আর 1 মিটার দূরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত হবে? আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে আমার দূরত্ব ছিল কত, 2 মিটার। দূরত্ব ছিল কয় মিটার? দেখবার অ্যান্সার করবা 2 মিটার। এখানে হয়ে গেছে কত, 1 মিটার, অর্ধেক হয়েছে না? দেখো এর সাথে আর এর কি সম্পর্ক বলতো? বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের এটা অর্ধেক হলে তাহলে অ্যান্সার হবে কত বলতো? 4 গুণ। অ্যান্সার হবে কয় গুণ? 4 গুণ। ঠিক আছে, অ্যান্সার হবে কয় গুণ? 4 গুণ। কারণ ই কত হয়েছে বলতো? অর্ধেক। ই কত হয়েছে? অর্ধেক। এন্ড তুমি যদি এইভাবে না পারো তাহলে এইভাবে করবা, E2 বের করতে বলছি, E2 বাই E1 ইজ ইকুয়াল টু কত? R1 বাই কত? R2 তার কত হোল স্কয়ার। R1 বাই R2 কত? হোল স্কয়ার, তাই না? R1 বাই R2 কত? হোল স্কয়ার। তাহলে মানটা বসায় দাও। R1 এর মান কত? R1 এর মান হলো 2 মিটার, আর R2 এর মান কত? 1। তাহলে হোল স্কয়ার কত? কত? 4 না? তাহলে আমাদের কত হবে? সুতরাং E2 কত বলতো? 4E। E1 বা 4E একই কথা। সো বুঝতে পারছো? তো নরমালি আমরা দেখে দেখে অ্যান্সার করতে পারবো, যেহেতু এর সাথে আর এর সম্পর্ক কি বলতো? বর্গের ব্যস্তানুপাতিক। এর সাথে আর এর কি সম্পর্ক? বর্গের ব্যস্তানুপাতিক। আর কি হয়েছে? অর্ধেক হয়েছে। তাহলে ই হবে কয় গুণ? 4 গুণ, তাই না? ই হবে কয় গুণ? 4 গুণ। তাহলে কত? 4E। 4E। ওকে, 4E। তারপরে দেখো আমাকে এর সাথে আমার বিভবের আবার সম্পর্ক আছে। দেখো দুইটা সম্পর্ক আছে, তোমরা জানো যে কি বলছে? ই প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্র এ ও বি বিন্দুর বিভব পার্থক্য, মানে দুইটা বিন্দুর বিভব পার্থক্য দেওয়া আছে, বি এ বিবি, এবং এদের মধ্যে দূরত্ব ডি হলে প্রাবল্যের সাথে সম্পর্ক কি বলতো আমাদের বিভবের? তোমরা জানো প্রাবল্যের সাথে সম্পর্ক হলো ই ইজ ইকুয়াল টু কত? বি বাই ডি। বি বাই কত? ডি। তাহলে আমাদের দুইটা বিভব যদি থাকে পার্থক্য, তার মানে কত? বি এ মাইনাস বিবি বাই কত? ডি। আর এই রিলেশনটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। অর্থাৎ বিভবকে আমি দূরত্বের সাপেক্ষে যদি আমি ডেরিভেটিভ করি, মানে আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে কিন্তু আমি কি পাই বলতো? ঋণাত্মক। আমি ঋণাত্মক ডিফারেন্সিয়েশন করলে আমি কি পাই বলতো? ই পাই। তাহলে ভাই এখান থেকে আমরা ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি বলতো? মাইনাস ইডিএক্স না? মাইনাস ইডিএক্স। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি বিভবকে অন্তরীকরণ করলে প্রাবল্য পাও, তাহলে প্রাবল্যকে ইন্টিগ্রেশন করলে কি পাবা? বিভব পাবা না? কারণ আমরা জানি কি উল্টাটা করলে, ডিফারেন্সিয়েশন করে তুমি যা পাবা ওই রেজাল্টকে উল্টা মানে ইন্টিগ্রেশন করলে কি তার আগেরটা পাবা। সো আমি বি কে যদি ডিফারেন্সিয়েশন করে ই পাই, তাহলে ই কে ইন্টিগ্রেশন করলে কি পাবো বলতো? ভি পাবো। এই দুইটা সূত্র কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি কথা বলতেছি, ঠিক আছে, মিলায় নিও, এই দুইটা সূত্র দিয়ে কিন্তু অঙ্ক কিন্তু পাবা। ঠিক আছে, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে পাবা। ঠিক আছে, আমি কিন্তু প্রশ্ন প্যারানোর দরকার নেই, সলভ করে দিব, জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করো। ঠিক আছে, যেহেতু অ্যাডমিশন ক্লাস, এখানে কিন্তু তোমার দেখো আমরা যেটা করতেছি, এখানে কিন্তু কমেন্ট কিন্তু এত পড়ছি না, কারণ কমেন্ট আমি দেখতেছি যে কেউ যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে কমেন্ট করবা। কেউ যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে কমেন্ট করবা, আমি কমেন্ট অবশ্যই পড়বো। ঠিক আছে, অবশ্যই আমি কমেন্ট পড়বো, কিন্তু কিন্তু আমি আউল ফাউল কমেন্ট করবো না, বা তোমাদেরকে দিয়ে কমেন্ট করো এভাবে সময় নষ্ট করবো না। এটা একাডেমিকে আমরা মজা করে পড়ে, এই কমেন্ট করে আমরা মজা করি, তোমাদের সাথে মাঝে মাঝে মজা করি। পুরো ক্লাসে 1.5 ঘন্টার ক্লাস হলে বা 2 ঘন্টা ক্লাস হলে তোমরা দেখো তো কয় মিনিট আমরা, সর্বোচ্চ 5 মিনিট বা 10 মিনিট, বাকি সময় কিন্তু পড়াই। কারণ কি, অ্যাডমিশন টাইমে তুমি যদি সিরিয়াস না থাকো তাহলে হবে না। আমাদের প্রত্যেকটা ক্লাস দেখবা খুব সিরিয়াস ভাবে আমরা নেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো, আমি কিন্তু দেখি, মোবাইল দেখি যে তোমরা কি কি কমেন্ট করতেছো। ঠিক আছে, আমি কিন্তু দেখি। তো তুমি যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে আমি অবশ্যই রিপিট করবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের কিন্তু অ্যাডমিশন মানে কি, তোমাকে দ্রুত আগাইতে হবে, কারণ এখানে টাইম অনেক কম। তুমি দেখো যেই পড়াটা পড়েছো ভাইয়া, যেই সিলেবাসটা তুমি 1.5 বছরে শেষ করতে পারো নাই, সেই সিলেবাসটা তোমাকে 3 মাসে আমরা শেষ করতে হবে। তার মানে বুঝতে পারতেছো, শুধু তোমার একার উপর চাপ না, যারা ক্লাস নেয় তাদের উপরেও কিন্তু একটা প্রেশার থাকে। কিন্তু তোমাদের অভিযোগ অনুযোগের শেষ নাই, থাকবে, এটা স্বাভাবিক। আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে তোমাদেরকে যতটা গুছিয়ে, মানে অল্প সময়ে যেই জিনিসটা দরকার, যেটা দরকার শুধু সেটাই পড়াইতে। আউল ফল জিনিস পড়ে মাথা নষ্ট করে লাভ নাই। ঠিক আছে, ওকে, তো চলো আমরা সামনে আগাই। তারপর দেখো আমাদের কি বলছে, যে এই যে কোশ্চেনটা কথা বলছিলাম, দুটি বিন্দু চার্জ Q1 ও Q2 পরস্পর থেকে D দূরে অবস্থান করছে, এবং Q1 ও Q2 কত বলতো? 16 হলে আমার Q1 থেকে কত দূরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য মান 0 হবে। এই যে দেখছো, এখানে দেখো Q1 চার্জ আছে, এখানে কি মনে করো Q2 চার্জ আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব কত? D। আমি ধরলাম Q1 থেকে কত দূরে? X দূরে বা X1 দূরে আমাকে শর্তটা মানবে। তাহলে ভাইয়া এই Q2 থেকে কত দূরত্ব ছিল বলতো? আমাদের X2, X2 মানে কি বলতো? তাহলে আলটিমেটলি কত? D - X1, তাই না? এইটাই তো ছিল। আমার Q1 থেকে বের করতে বলছে Q1 থেকে কত, তার মানে X1 বের করতে হবে। তাহলে X1 ইজ ইকুয়াল টু কত? D বাই রুট ওভার কত বলতো? রুট ওভার Q2 বাই কত? Q1 প্লাস 1। দেখো এটা আমি কিভাবে মনে রাখবো ভাইয়া? তুমি যেই চার্জের সাপেক্ষে নিতেছো,
যেই চার্জের সাপেক্ষে নিতেছো সেই চার্জটা রুটের ভিতরে কি নিচে থাকবে, যেই চার্জের সাপেক্ষে বের করবে সেই চার্জটা কি রুটের ভিতরে নিচে, তুমি এই চার্জের সাপেক্ষে বের করলা কি রুটের নিচে থাকতো। তাহলে দেখো আমরা যদি দেখি ডি বাই কত বলতো, এই জায়গাটায় কি বসা দেয়, অনেকে বসা দেয় কি কত 16, কিন্তু 16 হবে না। কেন হবে না? কারণ তোমার দরকার কি Q2/Q1, তোমার কোশ্চেনে দেওয়া আছে কি ভাইয়া Q1/Q2 = কত 16। তাহলে আমার দরকার কি বলতো Q2/Q1 না, দরকার কি Q2/Q1, তার মানে উল্টাই দিতে হবে। এই যে এটা দেখার পরে আই মশা মাথা নষ্ট, আই এত সহজ কোশ্চেন, ও মাই গড এত সহজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এত সহজ কোশ্চেন দেয়, আই হায় এটা কোনো কথা, এত সহজ কোশ্চেন দেয়, না এটা কোনো কথা, এত সহজ সবাই পারতেছে, তাহলে আমি কি পারতেছি, তাহলে সবাই পারতেছে আমিও পারতেছি, ঠিক আছে এত সহজ কোশ্চেন। কি করতেছো, এই যে Q1/Q2 তোমার লাগবে কি Q2/Q1, তুমি উল্টায় না দিয়া 16 করতেছো, 16কে রুট করলে কত হয় 4 + 1 d/5 দিয়ে দিতেছো, এইভাবে তুমি ভুল করে দাও, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে কত হবে 1/কত 16 + 1, তাহলে কত হবে বলতো এখানে d/ কত হবে 1/4, তাহলে আমার কি 4 লসাগু, তাহলে আমার কত হবে 4 × 4 = 5, তাহলে মানে 5/4, তাহলে 5/কত 4 হবে, 5/4 মানে 4 + 1/4 + 1, তাহলে কত হবে 5/4 না 5/4, তাহলে আমার কত হবে উল্টা দিলে 4/5, 4 যাবে উপরে 4/5d, 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 এই যে খ নাম্বার চলে আসছে। 4/5d, বুঝছো বুঝছো কি তোমরা 4/5d, ঠিক আছে। তারপরে কি বলছে কিউ মানে 5টি ধনাত্মক আধান ধনাত্মক চার্জ আর ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধি বরাবর প্রতি সমভাবে, ও মাই গড প্রতি সমভাবে সাজানো আছে, সুন্দর কথা, একদম সুন্দর করে সাজানো আছে প্রতি সমভাবে, ঠিক আছে একদম লেভেলে সাজানো আছে, প্রতি সমভাবে সাজানো আছে। তাহলে आंसर কত বলতো 0। মনে রাখবা যদি আমাকে প্রতি সমভাবে সাজানো থাকে তাহলে আমার কি বলতো এর মান কত 0, মানে এখানে আমাদের কি বলতো আলটিমেটলি 0 হয়ে যায়, প্রতি সমভাবে সমানভাবে সাজানো আছে। তারপর আসো আমাদের একটি বিন্দুর বিভব ভি, এই যে যেটা বলছিলাম ভি দেওয়া আছে, ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত একক, খুব সুন্দর জিনিস, খুব সুন্দর জিনিস, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু দেখি, এখানে একটু খেয়াল করে দেখো যে ভি দেওয়া আছে, তাহলে আমাকে বি এক্স এর পার্ট, বি ওয়াই পার্ট, বি জেড এর পার্ট দেওয়া আছে, তাহলে আমরা কি করব ভাগ ভাগ করে করব, ঠিক আছে। একবার ই কে কি এক্স এর সাপেক্ষে, একবার ই কে ওয়াই এর সাপেক্ষে, আর একবার কি জেড এর সাপেক্ষে করতে হবে, তাই না। তাহলে ই এক্স = কত হবে, এক্স এর সাপেক্ষে যদি করো তাহলে আমাদের আলটিমেটলি কি বলতো এই অংশটুকু থাকবে আর বাকিগুলো কি 0 হয়ে যাবে, তার মানে কত √5, কেন আচ্ছা -√5 হবে, কেন মাইনাস ডি বিএক্স বাই কত ডিএক্স, তাই তো। সো আমাদের কি বলতো এখানে কত পাবো বলতো, তাহলে মাইনাস আমার এক্স এর সাপেক্ষে করলে এটা তো 0, ওয়াই তো আর জেড 0, তার মানে এটা কত হবে বলতো -√5, তাই তো, কারণ এক্স এর উপর পাওয়ার কত আমাদের নাই, তাই না, সামনে আসবে এবং 0 হয়ে যাবে, মানে আলটিমেটলি √5 হবে, খুব সিম্পল। তোমরা জানো d/dx এক্স কে করলে কত হয় 1 হয় না, তাহলে আমার এক্স এর উপর পাওয়ার আছে নাই, সো ই ওয়াই যদি করো তাহলে কত মাইনাস dby বাই কত dy, ওয়াই এর সাপেক্ষে, তার মানে কত হবে মাইনাস মাইনাসে কি হবে প্লাস, প্লাস কত হবে 3 +3, ওয়াই পাওয়ার 1, তার মানে 1 সামনে আসলে 1 থেকে 1 বিয়োগ হলে y⁴ কত 1 হয়ে যাবে। তারপর ই জেড কত বলতো মাইনাস আমাদের dbz বাই কত dz, তাহলে আমার কত হবে বলতো প্লাস থাকলে কি মাইনাস √, কত 11, ঠিক আছে। যেখানে যদি x স্কোয়ার থাকতো তাহলে কিন্তু আমাদের ঝামেলা হইতো, তাই না, বা ওয়াই স্কোয়ার থাকলে ঝামেলা হইতো। তো যাই হোক, তাহলে আমাদের কি হবে, সুতরাং আমাদের ই কত হবে ই = প্রাবল্য যেহেতু, তার মানে আমাদের ভেক্টর রাশি, তাহলে আলটিমেটলি কত কত প্রাবল্য, এখানে তুমি কি পাইছো বলতো, এখানে কিন্তু ই ভেক্টর = কত বলতো, তাহলে কত পাইছো -√5i প্লাস 3j ক্যাপ মাইনাস কত 11 কে ক্যাপ, এটা কিন্তু আসছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার ই মানটা বের করতে হবে, এটা করলে ey² প্লাস কত ez² করে দাও, করলে কত হবে দেখো আমাদের ex কত √5² প্লাস 3² মাইনাস √, কত 11², তাহলে এখানে কত হয় √5, তাহলে এখন দেখো আমাদের কত 5 প্লাস কত 9 প্লাস কত 11, এটা হয় না 5 9 14 কত √, কত 25, √, কত 25, √25 মানে কত বলতো 5, সো 5 মনে হয় এখানে অপশনে নাই, ঠিক আছে, এই জায়গা ভুল আছে, ঠিক আছে। এটার आंसर কি হবে বলতো, কোশ্চেনের आंसर কি বলতো ভুল আছে, সো এটা কি আমাদের 5 হবে, শুধু 5 হবে,
ঠিক আছে, যদি শুধু 5 হয় তাহলে রাইট, তাহলে শুধু 5, শুধু 5। ওকে, এবার আসো, ঠিক আছে। তারপর আসো, এই যে কয়েকটা আকৃতির তড়িৎ প্রাবল্য আমাকে মানগুলো একটু মনে রাখতে হবে, কয়েকটা আকৃতির তড়িৎ প্রাবল্যের মান মনে রাখতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে ল্যামডা রৈখিক আধান ঘনত্ব বিশিষ্ট, ল্যামডা রৈখিক আধান ঘনত্ব বিশিষ্ট, ঠিক আছে। ল্যামডা মানে কি আমাদের একক দৈর্ঘ্যে আধান, ঠিক আছে। ল্যামডাটা কি বলতো, একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ। ওকে, বিভিন্ন আকৃতির তারের ক্ষেত্রে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য। দেখো এরকম যদি হয় তাহলে বোঝার চেষ্টা করো, ল্যামডা আমার থাকতে পারে, ল্যামডার পরিবর্তে অন্য কিছু থাকতে পারে, যেটা তোরা কি বোঝাবে বলতো, একক দৈর্ঘ্যে আধান। বা যদি 5 মিটার দৈর্ঘ্য থাকে তাহলে ওইটাকে একক দৈর্ঘ্যে বললো, 5 মিটার দৈর্ঘ্যে আমাকে দৈর্ঘ্য 5 মিটার, আধান আছে কত 50, তাহলে ভাই একক দৈর্ঘ্য আধান কত 50 বাই কত 5, তাই না? এরকম ভাবে আধান, একক দৈর্ঘ্যে আধান। সো তখন আমাকে দেখো এইরকম যদি দেখতে হয়, জাস্ট এগুলো আমাকে এই যে চিত্র থাকবে বলবেন নিচের সূত্রটা লাগবে, ঠিক আছে। তাহলে এটার জন্য চিত্র কি বলতো, এটা একটু দেখতে হবে, ঠিক আছে। এরকম সোজা থাকলে তারপরে এই যে এরকম আছে দৈর্ঘ্য, এই যে আধান, এখানে আধান, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কোনটা হবে বলতো, আমাদের পি বিন্দু কি বলতো প্রাবল্য কত ই, এরকম। আবার যদি এরকম বাঁকানো থাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, ঠিক আছে, এই বরাবর, তাহলে একটু খেয়াল করে দেখো আমাদের এই বিন্দুতে আধান কি হবে বলতো, এটা, ঠিক আছে। 1/4πε0√2 ল্যামডা বাই কত আর, এখানে কত 1/4πε0√2 ল্যামডা বাই আর সাইন থিটা, সাইন থিটা। এই যে থিটা কোনটা দেখছো তো, অক্ষের সাথে কিন্তু মাঝ বরাবর। জাস্ট চিত্রগুলো একটু দেখতে হবে, হ্যাঁ। তারপর দেখো বিভিন্ন আমাদের এই একই রকম ভাবে এরকম যদি হয় এবং এই মাঝে আমাকে বের করতে বলছে পি বিন্দু, তাহলে আমার ই কোন দিকে, নিচের দিকে, এবং সেটা কি হবে বলতো, এটা, ঠিক আছে। তারপর আবার যদি এরকম অর্ধবৃত্ত হয়, ঠিক আছে, এবং মাঝে বের করতে বলে ই, তখন হবে কি বলতো আমাদের এই সূত্রটা, ঠিক আছে। একটু খেয়াল করতে হবে ভাইয়া, একটু আমি স্লাইড দিয়ে দিব, স্লাইড দেওয়ার পরে তোমরা আশা করি এই জিনিসটা খুব সুন্দর করে করতে পারবা, জাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে। এটা আমাদের আরেকটু বেশি বাঁকানো, তখন হবে কি বলতো, মধ্যবিন্দুতে আমাদের প্রাবল্য ই ইজ ইকুয়াল টু এটা 1/4πε সবগুলোতেই আছে, জাস্ট আমাদের ল্যামডা 2 ল্যামডা এরকম ভাবে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। একটু খেয়াল রাখতে হবে। তো আমাদের প্রাবল্য শেষ, এখন আসো তড়িৎ বিভব। বিভব কি ভাইয়া, বিভবটাই হলো যে আমাদের অসীম হতে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা আমার কি তড়িৎ বিভব, তাই না? সেটা আমার কি বলতো তড়িৎ বিভব। তাহলে একটু খেয়াল করে দেখো তড়িৎ বিভব, যে এখানে আমাদের এই যে অসীম হতে লেখা আছে একটি ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা বিভব। তাহলে বি ইজ ইকুয়াল টু কত, W/Q, ঠিক আছে, মনে রাখতে হবে বি ইজ ইকুয়াল টু কত, W/Q, অর্থাৎ কাজ বাই চার্জ, সোজা কথা। তাহলে একক কি হবে, জুল পার কুলম না? তাহলে একক কি হবে বলতো, একক হলো আমাদের জুল পার কুলম, একক দেওয়া আছে না, হ্যাঁ। এই দেখো ভোল্ট বা জুল পার কুলম, তাহলে আমাদের দেখো কি বলতো একক, উপরে আছে কি ডাব্লু, তার মানে কি জুল, নিচে কি সি, তাহলে কত হবে বলতো জুল পার কুলম, জুল পার কুলম, একক জুল পার কুলম, জুল পার কুলম, ওকে, জুল পার কুলম, ওকে। তাহলে আবার এটাকে যদি আমি ভাঙি, জুল মানে কি বলতো নিউটন মিটার, তার মানে কি লেখা যায় নিউটন মিটার পার কুলম, নিউটন মিটার পার কুলম, নিউটন মিটার পার কুলম, এটা কিন্তু লেখা যায়, হ্যাঁ, নিউটন মিটার পার কুলম, ঠিক আছে। এবং এই যে মাত্রাটা আমাকে মনে রাখতে হবে, মাত্রাটা একটু মনে রাখতে হবে, ml স্কয়ার T−3 I−1। ভি আমরা বের করবো কোন সূত্র দিয়ে বলতো, সবসময় এই সূত্র দিয়ে বের করবো। ভি ইজ ইকুয়াল টু কত, 1/4πε0 Q/R, 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 ঠিক আছে, Q/R। তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গোলকের ভিতরে যদি তোমাকে কি বিভব বের করতে বলে, গোলকের ভিতরে আমাদের প্রাবল্য কি ছিল বলতো, শূন্য। এই গোলকের ভিতরে প্রাবল্য কি ছিল, শূন্য। আর এখানে গোলকের ভিতরে বিভব কত বলতো, আমাকে গোলকের ব্যাসার্ধের বিভবের সমান। সো যদি তোমাকে এখানে বের করতে বলে, ধরো তোমাকে এরকম ভাবে বের করতে বললো, এই যে একটা গোলক, তো এখন তোমাকে এখান থেকে এটার সেন্টার কত আর, তো তুমি এইখানে যদি বের করতে বলে, এখানে বের করতে বলে, যেখানে বের করতে বলুক না কেন, আমাকে যে কোনো জায়গায় এই জায়গার বিভব, এইখানের বিভব যদি V1 হয়, আর এই গোলক যদি আমাদের পৃষ্ঠে যদি বিভব হয় V, তাহলে কি হবে বলতো সবসময় V1 ইজ ইকুয়াল টু কত, V। তাহলে আমাদের সব সময় এটার ক্ষেত্রে বলো, এটার ক্ষেত্রে বলো, সবসময় আমাকে কি ব্যাসার্ধ কি দূরত্ব কি নিতে হবে বলতো R, ঠিক আছে, কি নিতে হবে R, বুঝছো, সবসময় কি নিতে হবে R, ওকে, সবসময় কি নিতে হবে বলতো R নিতে হবে, R নিতে হবে, ঠিক আছে। তো এইগুলো তোমরা পড়ছো, একাডেমিকেও পড়ছো, জাস্ট সেই জিনিসগুলো আমি তোমাদেরকে বলতেছি। এটা কি রাশি বলতো, একটা বিভব একটা কি বলতো ভেক্টর, কি স্কেলার রাশি। দেখো এটা একটা কি রাশি বলতো, স্কেলার রাশি, মনে রাখতে হবে। আমাদের তড়িৎ বিভব কি রাশি, স্কেলার রাশি, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের তড়িৎ প্রাবল্য কি রাশি বলতো, তড়িৎ প্রাবল্য হলো ভেক্টর রাশি, আর তড়িৎ বিভব কি রাশি, স্কেলার রাশি। তুমি যদি অন্য কোনো মাধ্যমে বের করতে বলে ভাইয়া, তাহলে কি করতে হবে বলতো, অন্য কোনো মাধ্যমে হলে
তখন কিন্তু আমাকে অ্যাপসিলন নটের সাথে কি কে গুণ করতে হবে, আর কিছু না। ঠিক আছে, তো আমরা জানি যে এই যে এফ ইজ ইকুয়াল টু কিউ, তুমি সেটা তো জানো। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমরা যেটা দেখলাম ই ইজ ইকুয়াল টু কি ছিল বলতো, ইজ ইকুয়াল টু মাইনাস ডিবি বাই কত ডিএক্স, এটা ছিল না, এটা ছিল। এখন তাহলে আমার কি হবে বলতো, এখানে ভি যদি বের করো তাহলে ভি ইজ ইকুয়াল টু কত মাইনাস ই ডিএক্স না, যেটা বলছিলাম। এবং তোমরা জানো জাস্ট এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে, ই ইজ ইকুয়াল টু কত বি বাই কত ডি। তাহলে ভাইয়া ভি ইজ ইকুয়াল টু কত ই ডি না, ভি ইজ ইকুয়াল টু কত ই ডি, ভি ইজ ইকুয়াল টু কত ই ডি। ওকে, সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সো আমাদের দেখো এই যে কয়েকটা প্রবলেম আছে, যে সিজিএস পদ্ধতিতে কত আমাদের 1/4 দরকার হয় না, এসআই পদ্ধতিতে আমরা যেটা দ্বারা করি এইটা দ্বারাই কিন্তু আমরা সবসময় অঙ্ক করবো। ঠিক আছে, বি ইজ ইকুয়াল টু কত 1/4 কিউ বাই আর, কারণ আমরা সাধারণত এসআই এককেই বের করতে পারি, তাই না। আর আদানের ক্ষেত্রে যখন অনেকগুলো আদান হবে তখন কি হবে বলতো, সামেশনটা চলে আসবে, সামেশন চলে আসবে। ঠিক আছে, আর সিজিএস এ কি শুধুমাত্র 1/4 থাকে না, এই এতটুকু পার্থক্য সেম। তো আমাদের দেখো তোমরা জানো যে এই যে আমাদের এ থেকে বি তে যখন আসে তখন আমাদের কি বলতো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত কিউ ইন্টু কত বিভবের পার্থক্য, কিউ ইন্টু কত বিভবের পার্থক্য। ঠিক আছে, তো এটা আমরা জানি ডেল বি ইজ ইকুয়াল টু কত, তাহলে আমাদের এখান থেকে ডাব্লিউ বাই কিউ। এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। এই জন্য ভাইয়া, কারণ হলো এই শর্ট শর্ট অঙ্ক তুমি কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি পাবাই, শিওর থাকো। প্রাবল্য বিভব থেকে এই ছোট ছোট অঙ্ক, এফ ইজ ইকুয়াল টু কিউ ই, বি ইজ ইকুয়াল টু আমাদের ই ডি, বা ই ইজ ইকুয়াল টু বি বাই ডি। ঠিক আছে, তারপর ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিবি বাই ডিএক্স, বা বি ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন তোমার কি বলতো ইডিএক্স। তারপর এখানে আমাদের কি বলতো, আমাদের এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত কিউ ইন্টু বি। ঠিক আছে, কারণ আমরা জানি বি ইজ ইকুয়াল টু কত বলতো ডাব্লিউ বাই কিউ না, ডাব্লিউ বাই কিউ। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত বলতো ভি কিউ না, ভি কিউ। এখন এই বির জায়গা আমার কি হয়েছে বলতো, জাস্ট কি হয়েছে বলতো বি এ মাইনাস কি হয়েছে, বিভব পার্থক্য যখন থাকে, বিভব পার্থক্য যখন থাকে তখন এটা, আর কিছুই না, নর্মাল জিনিস। সো আমাদের এটাকে কি ডেল বি লিখতে পারি, মানে ডেল বি কিউ। তাহলে কি লেখা যায় বলতো, ডেল বি কিউ, ডেল বি কিউ। সো এখান থেকে আমরা ডেল বি বের করতে পারি, ডেল বি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। ঠিক আছে, একদম খুব সিম্পলি বের করতে পারি এগুলা। তো একটা কোশ্চেন দেখো কি বলছে, যে এখানে এখানে তোমাকে দুইটা জিনিস শিখা দিই। ঠিক আছে, একটা হলো কি বলতো আমাদের লব্ধি বিভব। তাহলে লব্ধি বিভব, লব্ধি বিভব, বিভব কি রাশি বলতো, স্কেলার রাশি। তাহলে আমাদের লব্ধি বিভব ভি ইজ ইকুয়াল টু কত হবে, নর্মাল যতগুলো বিভব যোগ হবে ততগুলো কি আমার বলতো, জাস্ট বীজগাণিতিক নিয়মে, সাধারণ বীজগাণিতিক নিয়মে আমার কি যোগ হবে, সেটা কি লব্ধি বিভব। যদি এটা কি বলতো লব্ধি বিভব, এটা কি বিভব, লব্ধি বিভব, কি বিভব, লব্ধি বিভব। আচ্ছা, এবার আসো, আমাকে দুইটা গোলক যুক্ত করলা, দুটি গোলক কি করলে, যুক্ত করলে, দুটি গোলক কি করলে, যুক্ত করলে, দুটি গোলক যদি যুক্ত করো বি ইজ ইকুয়াল টু কত হবে 1/4 কিউ বাই কত আর1 প্লাস আর2, আর1 প্লাস আর2। তাহলে দুইটা গোলক যদি যুক্ত করো, তাহলে কি দুইটা গোলক যদি যুক্ত করো ভি ইজ ইকুয়াল টু কত 1/4 কিউ বাই কত আর1 প্লাস আর2, কিউ বাই কত আর1 প্লাস আর2। ওকে, কিউ বাই কত আর1 প্লাস আর2। ঠিক আছে, সো একটু খেয়াল করে দেখো, এই যে এ ব্যাসার্ধ বিশিষ্ট দুটি পরিবাহী গোলককে, যাদের একটিতে চার্জ আছে আর একটাতে কি বলতো চার্জ নাই, ভালো কথা পরস্পরের সংস্পর্শে আনছে, তাহলে ভাই দুইটা গোলক যুক্ত হলো না। তাহলে আমার ভি ইজ ইকুয়াল টু কত হবে 1/4 কি বলতো চার্জ কত কিউ, আর1 প্লাস আর2 মানে কি বলতো এ প্লাস এ, এ প্লাস এ মানে কি বলতো, এ প্লাস এ মানে কি 2a না। তাহলে আমার কি হবে বলতো 2a। তাহলে এখানে কি লিখতে পারি 1/4 কিউ বাই কত 2a। তাহলে এই 2 দ্বারা যদি গুণ করো কত হবে বলতো আমাদের 8 হবে না। তাহলে কত কিউ বাই কত 8 পাই এপসিলন নট এ, সিম্পল। তো আমাদের দেখো এই জাস্ট আলাদাভাবে লিখছে, এখানে এখানে আলাদাভাবে লিখছে, তার মানে কত হবে, এটাই আমাদের অ্যান্সার। বুঝছো, বুঝছো, দুটা গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে এ, এই জন্য আমরা কি আর1 এ আর2 কি এ, আর1 এ আর2 এ। বুঝছো, একটু আগে যেটা লিখলাম। তারপরে আসো, আমাকে বর্গক্ষেত্রের বিভব খুবই গুরুত্বপূর্ণ, একাডেমিকে ছিল, অ্যাডমিশনে খুব আসে মাঝে মাঝে। তারপর আমরা দেখি বর্গক্ষেত্রে, এই যে বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র মানে কি তাদের বাহু কি বলতো সমান, বাহু সমান। তাহলে তাদের কর্ণটা দিয়ে নেই, কর্ণ, এটা কর্ণ, এটা কি আমাদের বর্গক্ষেত্রের কর্ণ। ওকে, এখন দেখো এটা আমার মধ্যবিন্দু, তাহলে এটা কত আর, বর্গক্ষেত্রের ব্যাসার্ধ কি বলতো সমান, বর্গক্ষেত্রের ব্যাসার্ধ তোমরা জানো বাহু বাই √2 মানে এ বাই কত √2। আমাকে বাহু দেওয়া থাকবে, ব্যাসার্ধ কিন্তু দেওয়া থাকে না। ধরো তোমাকে কেন্দ্রে বিভব বের করতে বললো, ভাইয়া এখানে কি চার্জ আছে কত Q1, এখানে চার্জ কত Q2, এখানে চার্জ কত Q3, চার্জ কত Q4। সো মনে রাখবা
এখানে আমাকে কি বলতো কেন্দ্রে বিভব বের করতে বলছে। 1 নম্বর কোশ্চেন, কেন্দ্রে বিভব। কেন্দ্রে বিভব, তাহলে কেন্দ্রে বিভব যদি বের করো তাহলে আমার কি ভি ইজ ইকুয়াল টু কত, আমাদের কি বলতো এই চার্জের জন্য বিভব পাবা, ওই চার্জের জন্য বিভব পাবা, তাহলে মানে কি 4টা বিভব, 4টা বিভব, 4টা বিভব, বিভব। এখন দেখো প্রত্যেকটার ক্ষেত্রে 1/4 পাই এপসিলন নট কি কমন যাবে না, কিউ বাই কত আর। এখন দেখো সবগুলোর কি আমাদের ব্যাসার্ধ কি কমন যাবে না, তার মানে কত হবে বলতো Q1 প্লাস Q2 প্লাস কত Q3 প্লাস কত Q4। আমি একবারে করে দিলাম। সো বর্গের ক্ষেত্রে কেন্দ্রের বিভব কিন্তু এটা, বর্গের ক্ষেত্রে কি কেন্দ্রের বিভব এটা, ঠিক আছে, বর্গের ক্ষেত্রে কেন্দ্রের বিভব হলো এটা। এখন যদি তোমাকে বলে সমান মানে চার্জ স্থাপন করছে, সমান চার্জ দিলে, সমান চার্জ রাখলে তাহলে কি হবে বলতো, এটা আমাদের ভি ইজ ইকুয়াল টু কত হবে বলতো, তাহলে 1/4 পাই এপসিলন নট কত কিউ 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 4টা কিউ, তার মানে কত 4Q বাই কত আর। অনেকে পণ্ডিতি করে কি করে বলতো এই 4 আর এই 4 কাটা দেয়, তো ওই 4 আর 4 কাটা দিলে তাহলে কি লেখা যায় বলতো আমাদের কিউ বাই কত পাই এপসিলন নট আর। তো এটা আমাদের হইতে পারে, কিন্তু এটা অপশনে থাকতে পারে, এটা কিন্তু আমাদের কি অপশনে থাকতে পারে, কিন্তু আলটিমেটলি দেখো আমাকে যদি অঙ্কের মান দেওয়া থাকে তখন কিন্তু তোমাকে এই 4 কাটা যাবে না, কারণ কি 1/4 পাই এপসিলন নটের মান তুমি জানো কত 9 × 10⁹। তো 4 কাটলে কি মানটা জানবা না, এই জন্য তোমাকে মান দেওয়া থাকলে দরকার নেই, কিন্তু তোমাকে এটাও কিন্তু অপশনে থাকতে পারে। ওকে, তো একটু খেয়াল করে দেখো যে এই বর্গক্ষেত্রের আমাকে কি থাকলো বলতো, এই বর্গক্ষেত্রে তোমাকে কেন্দ্রে বিভব বের করলা। এখন তোমাকে বললো কি যে ধরো আমাকে মনে করো কি আছে বলতো, তোমার কি আছে মনে করো তোমার এই বর্গক্ষেত্রের কি চতুর্থ কোণায় চার্জ নাই, Q4 বের করতে হবে। Q4 যে তোমার 3 নাম্বার যে জিনিসটা সেটা কি বলতো, যে Q4 বের করতে হবে। তাহলে Q4 ইজ ইকুয়াল টু কি মাইনাস Q1 প্লাস যে ওখান থেকে Q2 প্লাস Q3, তিনটা চার্জ তুমি যোগ করবা, যোগফল প্লাস হবে, অ্যান্সার হবে মাইনাস, আর যোগফল যদি মাইনাস হয় তাহলে অ্যান্সার হবে কি প্লাস। কিভাবে হলো দেখো, এই যে আমাকে কেন্দ্রের বিভব শূন্য হলে আমার চতুর্থ আমার কি চার্জ কত হলে ভি কত বলতো, কেন্দ্রের বিভব কি বলতো এখানে শূন্য, কেন্দ্রের বিভব কি বলতো শূন্য, মানে কেন্দ্রের বিভব কত শূন্য। তোমাকে বলবে চতুর্থ বাহুতে কত চার্জ স্থাপন করলে বা চতুর্থ কোণায় কত চার্জ স্থাপন করলে কেন্দ্রের বিভব শূন্য হবে, তার মানে তখন ভি 0 দিলে তাহলে Q4 এটা আসবে, ঠিক আছে, তো Q4 এটা আসবে। ওকে, বুঝতে পারছো? তো চলো আমরা কিছু কোশ্চেন সলভ করি। কি বলছে, কোন বর্গক্ষেত্রে 3টি কৌণিক বিন্দুতে যথাক্রমে +6 -12 এবং 14 কুলম্ব চার্জ স্থাপন করলো, চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রের বিভব শূন্য হবে। দেখছো Q4 বের করতে বলছে, তাহলে Q4 ইজ ইকুয়াল টু কি মাইনাস Q1 প্লাস Q2 প্লাস কত Q3। তাহলে একটু খেয়াল করে দেখো, মাইনাস Q1 কত আমাদের বলতো 6 - 12 প্লাস কত 14, তাহলে 6 আর 14 কত 20, 20 থেকে 12 বাদ দিলে কত হয় 8, 8 কত -8 কুলম্ব, ঠিক আছে। তাহলে Q4 কত, Q4 হলো -8 কুলম্ব, Q4 কত -8 কুলম্ব, Q4 কত বলতো -8 কুলম্ব। ওকে, তারপর আসো আমাকে একটু খেয়াল করে দেখো, আচ্ছা এখানে এটা একটু মুছে দিতে হবে, আগেই ভুল হওয়ার আগেই মুছে দিই এটা দেখি, এটা কত, এটা 4 না 4, হ্যাঁ এটা কিন্তু 4 ছিল, হ্যাঁ ওটা বাংলায় 4 ছিল, হ্যাঁ আমি ইংলিশে 4 করে দিলাম। ওকে, এখন একটু খেয়াল করে দেখো কি বলছে আমাকে, বলছে কি একটি বর্গক্ষেত্রে 3টি কৌণিক বিন্দুতে এত চার্জ এবং এত চার্জ কি আধান স্থাপন করা হলো, চতুর্থ কৌণিক বিন্দুতে কত আধান স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভব শূন্য হবে, তাই না, কেন্দ্রের বিভব শূন্য হবে। তাহলে একটু খেয়াল করে দেখো যে আমাদের Q4 বের করতে বলছে, তাহলে Q4 ইজ ইকুয়াল টু কত, আমাদের আলটিমেটলি পরের যে অংশটুকু সব জায়গায় কি সেম না, তো ওটা বাদ দাও, ওটা আমি জাস্ট পরে গুণ করে দিব। তাহলে কি হবে +6 -12, সামনে তো মাইনাস ছিল, প্লাস কত 10, এটাই তো নাকি। তাহলে 6 আর 10 যোগ করলে 16, 16 থেকে 12 বাদ দিলে -4, তাহলে -4, ও সরি 16 থেকে আমাদের কি বলতো -4, ঠিক আছে, -4 যদি হয় তাহলে আমার কি হবে মাইনাস মাইনাসে কত প্লাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস কত আমাদের বলতো 4 কুলম্ব। ও তাহলে আমাদের এটাও কি বলতো +4 কুলম্ব, এইটা মস্ত হইতো, যাই হোক সমস্যা নাই। এই যে দেখছো এটা বাংলায় আছে, বুঝছো, বাংলায় আছে, এটা কি হবে ইংলিশে দিতে হবে +4 কুলম্ব।
4 ন্যানো কুলম। এখানে একটু কত কত 10 কত -9, তাহলে 10 -9 কত বলতো? 10 -9 কত? 10 -9 মানে কি বলতো? ন্যানো না, তার মানে কি আমাদের +4 ন্যানো কুলম। শেষ। ওইটাও হতে পারে, এটাও হতে পারে, তাহলে অ্যান্সার কত? এটা। তারপর আসো, আমার কি বলছে? 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি পরিবাহী গোলকের, এটা এজন্যই দিছি, ওই যে গোলকের অভ্যন্তরে বিভব ইজ ইকুয়াল টু কি? গোলকের পৃষ্ঠে বিভব। দেখো আমাদের কি বলছে? একটি পরিবাহী গোলকের চার্জ দেওয়া আছে কত? 4 মাইক্রোকুলম। ভালো কথা, 4 মাইক্রোকুলম চার্জ দেওয়া আছে, ঠিক আছে, 4 মাইক্রোকুলম চার্জটা দেওয়া আছে। তো বলছে কি কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরে বিভব কত? ওকে, 4 সেন্টিমিটার দূরে বিভব কত? তাহলে আমাকে কি করতে হবে? দেখো ভি ইজ ইকুয়াল টু কত? 1/4 পাই এপসিলন নট কিউ বাই কত আর, তুমি জানো। তাহলে এখানে কি হবে বলতো? 1 বাই কত 9 ইন্টু কত 10 কত 9, কিউ কত আমাদের 4 মাইক্রোকুলম, মানে কি 4 ইন্টু 10 কত -6, তাই তো। আর ব্যাসার্ধ 5 সেন্টিমিটার ব্যাসার্ধের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার দূরে, তার মানে আর এর মান কত? 4, তাই না? মারবো একটা বিভব যেহেতু, মানে গোলক যেহেতু, তার মানে কি কি দিতে হবে? 5 কত -2 সেন্টিমিটারকে মিটার নিতে হবে। কারণ কি আমাকে ওই যে গোলকের অভ্যন্তরে বিভব ইজ ইকুয়াল টু কি? গোলকের পৃষ্ঠের বিভব। তাহলে আমার গোলকের অভ্যন্তরে বের করতে বলছে, তাহলে আমার গোলকের পৃষ্ঠের বিভব যদি বের করতে হয়, তাহলে আমার কিন্তু ব্যাসার্ধ নিতে হবে। সো এই জায়গাটাই প্যাচ, ঠিক আছে। তুমি দেখো এখানে কি হবে, খুবই সিম্পল, যে এখানে কত আছে বলতো? 9 থেকে তুমি এই 2 যদি উপরে যায় তাহলে কত হবে বলতো? প্লাস হবে, তাহলে 11 থেকে 6 বাদ দিলে কত হয়? 11 থেকে বাদ দিলে কত হবে বলতো আমাদের? 5, তাহলে 10 কত 5। এখন দেখো 4 নং কত? 36, 36 কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 5 7 35, আর 1 কে যদি ভাগ করো তাহলে কত? 0.2, তার মানে কত? 7.2। তাহলে 7.2 এত কি বলতো আমাদের? কি বিভব যেহেতু ভোল্ট, তাই না? সো এটা আমাদের 7.2 ইন্টু 10⁵ আছে, এই যে চলে আসছে 10⁵। মুখে মুখে ক্যালকুলেশন করা যাবে যখন তুমি কি বারবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নেই। তারপর কি বলছে? 1 মিটার ব্যাসার্ধের একটি গোলককে বায়ুতে স্থাপন করে এত চার্জিত করা হলো। ভালো কথা, গোলকের কেন্দ্র থেকে 0.1 মিটার দূরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভবের মান। আচ্ছা, তড়িৎ প্রাবল্যের মান কেন্দ্র থেকে, আচ্ছা আমাদের কেন্দ্রের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ দেওয়া আছে কত? 1 মিটার। আমাকে বের করতে বলছে কেন্দ্র থেকে কি 0.1 মিটার দূরে, তার মানে কি গোলকের ভিতরে না ভাই? এই গোলকের ভিতরে ইর মান কত? 0। দেখি অপশন গুলো দেখি, ও প্রথমে তো এটার ইর মান আছে, এই যে এখানে ইর মান কি নাই, দেখেই অ্যান্সার। কোনো কিছু করার দরকার নাই ভাই, বিভব বের করব কেন? আমি দেখেই তো অ্যান্সার দিতে পারবো, দেখেই অ্যান্সার দিতে পারবো, কারণ আমাকে গোলকের ভিতরে বের করতে বলছে ভাই। গোলকের ভিতরে বের করতে বললে ইর মান কত? 0। এটা আমি যে বছর জাহাঙ্গীরনগর পরীক্ষা দিয়েছিলাম সেই বছর আসছিল, আমি এইভাবে অ্যান্সার করছিলাম, দেখছি গোলকের ভিতরে, আরে মাথা নষ্ট, লাগা অ্যান্সার। তারপর আসো, যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য +x হয়, +x বরাবর ক্রিয়া করে এবং এর মান ইজ ইকুয়াল টু কত বলতো? ইজ ইকুয়াল টু দেওয়া আছে x অক্ষ বরাবর এবং c ধ্রুবক, তবে তড়িৎ বিভব কত? বিভব কত? তাহলে আমাদের বি বের করতে বলছে ভাই, এর মান দেওয়া আছে, তাহলে কি সিম্পলি dx, যেহেতু ফাংশন আকারে আছে, ফাংশন আকারে থাকলেই কি ডিফারেন্সিয়েশন অথবা ইন্টিগ্রেশন। তোমাকে বের করতে বলে ডিফারেন্সিয়েশন করবা বিভবের, আর যদি বি দেওয়া থাকে দেওয়া থাকে বি বের করতে বলে তাহলে ইন্টিগ্রেশন করে দাও ফাংশন থাকলে, তাহলে কত? মাইনাস এর মান কত? cx স্কয়ার, তাহলে কত? cx স্কয়ার dx। তাহলে আমাদের কি বলতো? c তো বাইরে চলে আসবে, তাহলে কত? c বাইরে চলে আসলো, মাইনাস c, x এর পাওয়ার কত? 2, তাহলে কত হবে? পাওয়ার হবে কত? 3, এবং ওই 3 দ্বারা কি হবে? ভাগ করতে হবে, প্লাস কি c, তার মানে কি -cx3/3, তাহলে মাইনাস কত? cx3/3। শেষ অ্যান্সার। ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন 18 সালের। তারপরে কি বলছে দেখো, তড়িৎ বিভব ভি দেওয়া আছে, এখানে এক্স এর মান কত? 1, তড়িৎ ক্ষেত্রের মান কত? ইর মান বের করতে বলছে, খুব ভালো কথা। তাহলে ই ইজ ইকুয়াল টু কত? মাইনাস ডিবি বাই কত? ডিএক্স। তাহলে দেখো মাইনাস ডি বাই কত? ডিএক্স, বিভবের মান দেওয়া আছে কত? 5x টু দ্য পাওয়ার 0, তার মানে x টু দ্য পাওয়ার 0 মানে কত বলতো? 1 না, আলটিমেটলি 5 দেওয়া আছে, 10x - 9, তাহলে এখানে কত হবে বলতো? মাইনাস, এটা করলে কত বলতো? এটা 1 না, 1 তো, মানে 0 সামনে আসলে তাহলে এটা কত? 0। তারপরে আমার কি হবে বলতো? এটা কত হবে? x আছে তার কত? 1, তার মানে কি +10, তারপর কি মাইনাস কত? 0। তাহলে এখানে আলটিমেটলি কি আসছে? +10 যদি সামনে আসলে আসে কত বলতো? -10 না, -10, তাহলে -10 ভোল্ট পার মিটার, -10 ভোল্ট পার মিটার, বুঝছো? এই যে
-10 ভোল্ট পার। ফাংশন আকারে থাকলেই কি বলতো আমাদের এরকম অন্তরীকরণ করতে হবে অথবা কি বলতো যোগজীকরণ করতে হবে। ওকে, কি বলছে, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 25 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য দেওয়া আছে, ই কত? আচ্ছা, ভালো কথা। তো আমাকে ই আর ভির মধ্যে সম্পর্ক কি বলতো, ইজ ইকুয়াল টু কত, বি/ডি না? তাহলে ভির মান কত? ভির মান হলো 150 এবং তাদের মধ্যবর্তী দূরত্ব আছে কত আমাদের বলতো ব্যবধানে 25 সেন্টিমিটার। মানে কত? 25 সেন্টিমিটার মানে কি 0 পয়েন্ট, মানে 25 সেন্টিমিটার মানে কি 25 বাই কত 100, তাই না? 25 বাই কত 100। তাহলে আমার কি হবে বলতো 150 ইন্টু 100 গেল কোথায় উপরে বাই কত 25। তাহলে কাটাকাটি করলে কত হয় 4, 4 ইন্টু 150 কত বলতো 600। তাহলে কত 600, ঠিক আছে, 600 ভোল্ট পার মিটার। একটু খেয়াল করে দেখো, মনে রাখবা তোমার 25 সেন্টিমিটার আছে, মানে 25 সেন্টিমিটার যদি নিচে থাকে তাহলে ওইটা যাবে কি বলতো উপরে কি 4 দ্বারা গুণ, আর যদি 25 সেন্টিমিটার উপরে থাকে তাহলে নিচে কি 4 দ্বারা ভাগ। খুব সিম্পল। তো এই সেটা আমাদের হয়ে গেছে কিন্তু। তাহলে 600, অ্যান্সার কত 600। এগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন যখন সলভ করাইছি তখন আমি কিন্তু হাতে কলমে ক্যালকুলেশন করাইছি, ঠিক আছে, হাতে কলমে। কিভাবে করবা ওই সিরিজটা দেখে নিও। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 2 বার আসছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি 2 বার আসছে। আচ্ছা, আমাদের লাস্ট টপিক আজকের চার্জের কি বলতো তলমাত্রিক ঘনত্ব। চার্জের কি তলমাত্রিক ঘনত্ব, চার্জের তলমাত্রিক ঘনত্ব। আচ্ছা, চার্জের তলমাত্রিক ঘনত্ব ডেল ইজ ইকুয়াল টু কি বলতো আমাদের, এটাকে ডেল দ্বারা প্রকাশ করা হয়। একক ক্ষেত্রফলে কি পরিমাণ চার্জ থাকে, ডেল ইজ ইকুয়াল টু কত কিউ/এ। কিউ/এ একক ক্ষেত্রফলে কি পরিমাণ চার্জ থাকে। তাহলে এককটা কি হবে ভাইয়া, একক যদি আমি বলি এইটার একক কি বলতো কুলম, এর একক কি মিটার স্কয়ার, তার মানে কি কুলম পার মিটার স্কয়ার। কুলম পার মিটার স্কয়ার কি বলতো কুলম পার মিটার স্কয়ার। ওকে, খুব সিম্পলি মনে রাখবা কুলম পার মিটার স্কয়ার। দেখো যদি আমাকে গোলক থাকে, গোলক থাকলে সাধারণত গোলক থাকে, ঠিক আছে, গোলক গোলক যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ডেল ইজ ইকুয়াল টু কত কিউ বাই কত আমাদের এ, আর গোলকের ক্ষেত্রফল কি 4 পাই আর স্কয়ার, তার মানে কি কিউ বাই কত 4 পাই আর স্কয়ার। তাহলে দেখো তো এখান থেকে ডেল ইজ আমাদের কি বলতো একটা অঙ্ক করি। দেখো আগে প্রথমে চার্জের তলমাত্রিক ঘনত্ব আমরা একটু আগে দেখলাম কি কুলম পার মিটার স্কয়ার, কুলম পার কি বলতো মিটার স্কয়ার। আর তারপর আমাকে কি এই অঙ্কটা একটু দেখো কি বলছে, দুটি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, মানে R1 এবং R2 দেওয়া আছে, হ্যাঁ গোলক, এবং তাদের মধ্যে কত কত চার্জ আছে সেটাও দেওয়া আছে। আমাকে গোলক দুটি চার্জের তল ঘনত্ব বের করতে বলছে, খুব ভালো কথা। তাহলে ভাইয়া ডেল 1 বাই ডেল 2 ইজ ইকুয়াল টু কত হবে বলতো, চার্জের সাথে কি সমানুপাতিক এবং ব্যাসার্ধের সাথে কি ছিল বলতো বর্গের ব্যস্তানুপাতিক না, সরি R2 যদি নিচে ছিল, তার মানে আমার কি হবে বলতো R2 বাই কত R1 তার হোল স্কয়ার। দেখো এখানে খেয়াল করে, এই যে এখান থেকে দেখো আমাদের এখানে কি লিখতে পারি বলতো ডেল 1 বাই ডেল 2 ইজ ইকুয়াল টু কত Q1 বাই কত Q2 ইন্টু কত এ যদি থাকে তাহলে কি A2 বাই কত A1। আর যখন আমাদের করব কি ব্যাসার্ধের সাথে করব তাহলে কি ডেল 1 বাই ডেল 2 ইজ ইকুয়াল টু কত Q1 বাই কত Q2 ইন্টু কত R2 বাই কত R1 তার হোল স্কয়ার, ঠিক আছে। সো এভাবে কিন্তু আমরা বের করতে পারি। তারপর দেখো আমাদের মানটা যদি বসায় দিই ভাইয়া, এখানে Q1 এর মান কত 30 আর Q2 এর মান কত বলতো 60, Q2 এর মান কত 60। আছে না ঠিক আছে। ও ঠিক আছে, তুমি একটু মনোযোগ দিলেই বুঝতে পারবা। যারা একাডেমিকে ফাঁকিবাজি করছো তারা 1 ক্লাস 2 বার করবা, 1 ক্লাস 2 বার করবা, তাহলে বুঝবা। R2 কত 0.02। ভাই এটা তো একাডেমিক না, তোমরা যদি মনে করো যে একাডেমিকের মতো যদি পড়াইতে বলো এই টপিক যদি তুমি 3 ঘন্টা 4 ঘন্টা করে পড়াইতে বলো পড়াইতে পারবো, কিন্তু বেলা শেষে তোমার লস হবে, টাইম লস হবে, তোমার কিছু করার নাই। এখন তোমাকে যারা একটু কম পড়ছে একাডেমিকে তারা কি বলো তো 1 ক্লাস 2 বার দেখবা, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এখানে যদি করো দেখো তো এখানে কত হয় বলো তো, কাটলে কত হয় 2 না, এইখানে দেখো তো সেম আছে না, তার মানে কি সেম থাকলে কি এই জিরো কাটা যায়, তাহলে মানে 2/1 সেম আছে তো নাকি, অনুপাত সেম মানে কি আমরা কিন্তু আলটিমেটলি 2/1 বিবেচনা করতে পারি। তাহলে কত হবে 4 স্কয়ার, মানে এটা কত উপরে কত 4/2, তার মানে কত 4/2, তার মানে এখানে কি আছে বলতো এখানে পাইলে কত 2 ইন্টু কত বলতো 4 বাই কত 1, তাহলে কত হবে বলতো কাটাকাটি করলে, সরি এখানে তো 1/2 ইন্টু কত এটা 1/2, এটা কত 4/1, তাহলে কাটাকাটি করলে দেখো কত হয় 2:1, 2:1। খুব সিম্পল অঙ্ক, সিম্পল অঙ্ক। ওকে, তো
তো এক নজরে দেখো এই যে আমাদের কিছু এই দিছি আর কি থিওরিটিক্যাল কোশ্চেন স্লাইডে আমি উঠে রাখছি, শুধু এটা তোমাদের পড়ার জন্য দিছি, ঠিক আছে। যেমন আধান স্কেলার রাশি এর একক কি কুলম, তারপরে চার্জের কোয়ান্টায়ন, তারপরে তোমার কিউ ইজ ইকুয়াল টু এনি, ঘর্ষণের ফলে কিভাবে চার্জ উৎপন্ন হয়, পদার্থ কয় প্রকার, পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী, এই জিনিসগুলো তোমরা পড়বা, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা পড়বা, ঠিক আছে, এগুলো একটু পড়বা। এইগুলো পড়ার পরে এই যে দেখো থিওরিটিক্যাল, যাতে তোমাদের কোনো কনসেপ্ট বা কোনো কিছু যাতে মিস না যায়। একটা থিওরিটিক্যাল কোশ্চেন যেহেতু আসে, তো আমি থিওরিটিক্যাল কোশ্চেনগুলো এর আগের ক্লাসগুলোতে অ্যাড করিনি, বাট আমি এখন থেকে অ্যাড করব প্রত্যেকটা ক্লাসে, যে থিওরিগুলো তোমাদের জন্য দরকার। ওকে, যে থিওরিগুলো তোমাদের জন্য দরকার। যেমন আমাদের একটা কোশ্চেন আসছিল যে তোমার কি ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জ নামকরণ কে করে বলো তো? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেনগুলো আসবে, পাশাপাশি অনেকে মেডিকেল পরীক্ষা দিবা, তো তাদেরও কাজে লাগবে। তো আমরা এখান থেকে একটু দেখো থিওরিটিক্যাল কোশ্চেন, এগুলো পড়লে এগুলো আবার পারবা। তো নর্মাল দেখি কে কে পারো, যে আমাদের কাজ দণ্ডকে এই যে পশমি কাপড় দ্বারা যদি ঘষো তাহলে কি চার্জ উৎপন্ন হবে জানো? পজিটিভ চার্জ উৎপন্ন হয়। কি চার্জ উৎপন্ন হয় বলো তো? পজিটিভ চার্জ উৎপন্ন হয়। হ্যাঁ, পজিটিভ চার্জ উৎপন্ন হয়। তারপর দেখো ইলেকট্রনের চার্জ তোমরা জানো 1.6 × 10⁻⁹ কুলম্ব। তারপর আমাদের কি বলতো, ব্যাসার্ধ যত কম হবে, মানে ব্যাসার্ধের সাথে তো ব্যস্তানুপাতিক না বর্গের, তার মানে তখন তল ঘনত্ব তত কি হবে বলতো? বৃদ্ধি পাবে। তল ঘনত্ব তত কি বলতো? বৃদ্ধি পাবে। ব্যাসার্ধ যত কম হবে তল ঘনত্ব তত কি বৃদ্ধি পাবে। একটি চার্জিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করলে অবশ্যই কি হবে? হ্যাঁ, শূন্য হয়ে যাবে, তাই না? আধানের পরিমাণ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তারপরে কি বলছে? ধ্রুব সংখ্যা এপসিলন নট, এটা কি বলতো আমাদের? এপসিলন নট। আয় রে মাথা নষ্ট, কি উঠছে এটা? হ্যাঁ, দুষ্টামি করে রে, দুষ্টামি করে। এগুলো কি উঠছে? আশি কেন? আশি কেন হবে? সাদা। এপসিলন নটের মান সেটা তোমরা জানো 8.854 × 10⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, পার নিউটন পার মিটার স্কোয়ার। সো আমাদের এখানে পার নিউটনও কোনটা আসে নাই, এইখানে আমি পার নিউটন দিয়ে দিই, কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, এটা আমার অ্যান্সার। দেখছো এককে ভিন্নতা, সব জায়গায় মান কিন্তু সেম আছে ভাইয়া, শুধুমাত্র ডিফারেন্স থাকবে কোথায় বলো তো? এককে। দেখছো জাহাঙ্গীরনগর কুমিল্লা ইউনিভার্সিটিতে কিন্তু আসলে আসছে। সো এই ছিল আমাদের ক্লাস। ও আচ্ছা, দেখতে পাচ্ছ এই যে আমাদের এত কষ্ট করা লাগতো না, এই যে ভদ্রলোকের যে আপেল টাপেল এগুলো যদি মনে করতো যেগুলো পড়ছে, চিন্তা ভাবনা না করে যদি আপেলগুলো যদি খায়া ফেলতো, তাহলে এরা তো চিন্তা করা লাগতো না। তাহলে যে তোমরা যে প্যারা খাচ্ছ না, ঠিক আছে, এই যার জন্য প্যারা খাও, এই যে সে তার উপর থেকে আপেল পড়ছিল, কেনই বা সে আপেল গাছের নিচে বসছিল, আর কেনই বা তার উপরে থেকে আপেলটা পড়ছিল? যদি পড়ছে তাহলে ওইটা কেন পড়ছে ভাবার কি দরকার ভাই? তাহলে সুন্দর করে পড়ছে, ধরে খায়া ফেলা। তোমরা যদি থাকতে, এটা শিওর থাকি যে তোমরা হইলে আপেলটা পড়ছে না, কপ্পর দিয়ে দৌড়ে কপ্পর দিয়ে খায়া লাইতা, বুঝছো? তাহলে এই লোকটা মানে এই যে তোমার মনে করছে চিন্তা ভাবনা করছে আর কি, এই চিন্তা ভাবনা করার কারণে অনেক কিছুই হয়েছে, ফিজিক্সে অনেক গবেষণা হয়েছে। তো যাই হোক, হ্যাঁ, তোমরা এই ক্লাসটা বারবার আবার আরেকবার দেখবা, ঠিক আছে। আশা করি তোমরা সব সহজে বুঝতে পারবা, এবং স্লাইডটা আমি এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা নিয়মিত ক্লাস করবা, ঠিক আছে। আর তোমাদের এখন থেকে ধরো ক্লাস টাইমটা 3 ঘন্টা 4 ঘন্টা ব্যাপী না নিয়ে আমরা একটু ফাস্ট পড়াবো, এবং যেগুলো দরকার সেগুলো পড়াবো, একদম গুছিয়ে দিব। তোমরা জাস্ট ক্লাসটা করো। আর অ্যাডমিশন ক্লাসটা তোমার একটু, সবাই দ্রুত পড়ায়, শুধু আমরা না, সবাই। তার সিলেবাস শেষ করা সম্ভব না তো, বুঝো নাই? কারণ আমাদের সময় তো কম। তোমাদের জানুয়ারি মাসে পরীক্ষা হবে, বুঝছো বাবা? জানুয়ারি মাসে যদি পরীক্ষা হয়, তার মানে আমাকে কি করতে হবে বলতো? এটা কি আগস্ট সেপ্টেম্বর চলে, সেপ্টেম্বরে আজকে 11 তারিখ, তার মানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, আমাদের নভেম্বর বা ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু শেষ করতে হবে, বা আমরা শেষ করবো ডিসেম্বরের মধ্যে, মানে ডিসেম্বরের 10 তারিখের মধ্যে শেষ করতে হবে। তারপরে তো আবার কি রিভিশন ক্লাস দিতে হবে, পরীক্ষা নিতে হবে, নাহলে কেমনে হবে ভাই? বুঝছো? তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়াদের জন্য দোয়া রেখো, ইনশাল্লাহ দেখা হবে, ঠিক আছে। আমি তো টানা ক্লাস নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে। ওকে, সবাই ভালো থাকো, ঠিক আছে বাবুরা, সবাই ভালো থাকো। ওকে, আসসালামু আলাইকুম।